এক্সেল টেকনোলজিসটা। হ্যাঁ, আমাদের যে টপিকটা ওকে আরো আসতেছে, আমাদের টপিকটা হচ্ছে ফরগটেন থিং এন্ড কিউওএস ইন এন্টারপ্রাইজ নেটওয়ার্ক। সো এই জিনিসটা আমি রাখার চেষ্টা করেছি দুই দিক থেকে। একটা হচ্ছে যারা আইএসপি তে কাজ করেন তারা অনেকগুলো কর্পোরেট কাস্টমারকে তাদের ডিল করতে হয়, অনেক ক্লায়েন্ট থাকে। সো সেই ক্ষেত্রে তাদের মাইক্রোটিকের যে কনফিগারেশন গুলো, এই কনফিগারেশন গুলো আসলে আইএসপি এন্ড থেকে দেখা লাগে অনেক সময়। সো সেই পার্সপেক্টিভ থেকে যারা কর্পোরেটে আছেন তাদের নিজেদের নেটওয়ার্কটাকে কিভাবে আরেকটু সিকিউর করা যায়, আরেকটু ম্যানেজ করা যায়, এই পার্সপেক্টিভ থেকে। তো দুই পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় যে দুই ধরনের পার্টিসিপেন্টই আমাদের এখানে আছেন। আই হোপ আপনাদের কাজে লাগবে। সো ফরগটেন থিং এন্ড কিউওএস ইন এন্টারপ্রাইজ নেটওয়ার্ক আমরা স্টার্ট করি। তো এটা হচ্ছে আমার ছোট্ট একটা প্রোফাইল। আমি আমার নাম মংথং মন্টি। আমি মাইক্রোটিক নিয়ে কাজ করছি দীর্ঘদিন, আহ, এবং কমিউনিটিতে সাপোর্ট করার চেষ্টা করতেছি লাস্ট 5 ইয়ার্স। সো আমি সিসকো এবং মাইক্রোটিকে ট্রেনিং করাই, পাশাপাশি হচ্ছে কমিউনিটি গুলোতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। সো এটা নিয়ে আমি আর তেমন কিছু বলবো না, আমরা সামনে আগাই। খুবই কাভার কাস্টমাইজড রাউটার ওএস কে আমরা কিভাবে একটু কাস্টমাইজ সেটিংস করতে পারি, এবং বেসিক ফায়ারওয়াল। আমরা খুব বেশি অ্যাডভান্স ফায়ারওয়ালে যাব না, কারণ আমার প্ল্যান আছে অ্যাডভান্স ফায়ারওয়াল নিয়ে আমার পরবর্তী কিছু সেশন রাখার জন্য। তো ভেরি বেসিক ফায়ারওয়াল যেগুলো আমরা আসলে কর্পোরেটে ইমপ্লিমেন্ট করলে অনেকগুলো ক্ষেত্রে আমরা ফ্যাসিলিটিস পেতে পারি। তো কাস্টমাইজড আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে নিশ্চয়ই, কেউ একজন একটু বলো। শিওর, হ্যাঁ, দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে। জি জি দেখা যাচ্ছে। এখন আমরা অনেক সময় রাউটারটা আপগ্রেড করি। রাউটার আপগ্রেডের জন্য কিন্তু মাইক্রোসফটে মাইক্রোটিকের সাইটে অনেক ধরনের ভার্সন থাকে। আপনার বেটা ভার্সন থাকে, এবং কারেন্ট ভার্সন থাকে, স্টেবল ভার্সন থাকে, ঠিক আছে, লেগেসি থাকে। এখন আমরা যখন আমাদের ফার্মওয়্যারটা যখন আপডেট দিব, রাউটারের ভার্সনটা যখন আপডেট দিব, তো অবশ্যই অবশ্যই এইটা জিনিস মাথায় রাখবো যে আমরা অবশ্যই স্টেবল ভার্সনটাকে আপডেট করব। স্টেবল তো ভার্সন। স্টেবল ভার্সনটাকে আপডেট করব, এটার পিছনের কারণটা কি? এটার পিছনের কারণটা হচ্ছে যে নর্মালি যখন যে কোনো সিস্টেমই যখন নিউ ডেভেলপ করা হয়, তখন আসলে এই সিস্টেমে অনেকগুলো বাগ থাকে। তো সাধারণত ভাবে মাইক্রোটিক যেটা করে, নতুন যখন কোনো ওএস তারা যখন রিলিজ করে, তারা এটাকে বেটা ভার্সন হিসাবে কিছু মানে বেশ কিছুদিন চালায়, এবং বেটা ভার্সনে তারা নিজেরা আরএনডি করে, এখান থেকে কি ধরনের ফ্লস গুলো থাকে সেই ফ্লস গুলো তারা বের করে। দেন এটাকে এই বেটা থেকে তখন ফ্লস গুলো যদি মোটামুটি মিনিমাইজড হয়, তখন এটাকে টেস্টিং এ নিয়ে আসে। তো টেস্টিং এ যখন থাকে, দেন এখান থেকেও আবার যখন ফ্লস গুলো বের হতে একটা পর্যায়ে যখন না বাগ গুলো ওকে আছে, বাগ ফিক্স হয়ে গেছে, তখন এটা আসলে স্টেবলে চলে আসে। তো সবসময় রিকমেন্ডেড হচ্ছে যে আপনি যদি আরএনডি করার জন্য যদি কোনো ভার্সন ইউজ করতে চান, তাহলে সেটা করতে পারেন। বাট রিয়েল টাইম নেটওয়ার্কে এটা আসলে রিকমেন্ডেড না যে আপনি বেটা ভার্সন অথবা টেস্টিং রান্না ভার্সন করতেছি। আপনি এটা ইউজ করেন। আপনার সবসময় রিকমেন্ডেড হচ্ছে স্টেবল ভার্সন ইউজ করা, যেটা কমপ্লিটলি বাগ ফিক্স। সো আমরা এটা আপডেট করার সময় এটা অবশ্যই একটু মাথায় রাখবো। এটা আমরা অনেক সময় রাখি না, আমি নিজেই অনেককে দেখেছি। আর এটা হচ্ছে যে অল সার্ভিসেস, আমি জানি আপনাদের অলরেডি আপনারা অনেকেই এটা করে থাকেন। সার্ভিস আনওয়ান্টেড যে সার্ভিসগুলো, সার্ভিসের পোর্টগুলো ডিসেবল করে রাখেন, এবং পোর্ট নাম্বারগুলো চেঞ্জ করে রাখেন। কিন্তু আবার অনেক জায়গায় দেখেছি যে কর্পোরেট গুলোতে, সাধারণত আমি ম্যাক্সিমাম দেখেছি কর্পোরেট গুলোতে এই জিনিসটা খুব বেশি একটা মানা হয় না। তো আমি বলবো যে আপনার যদি আনইউজ যে পোর্ট গুলো থাকবে, ওই পোর্ট গুলোকে অবশ্যই অবশ্যই ডিসেবল করে রাখবেন, আর ডিফল্ট পোর্টটা অবশ্যই চেঞ্জ করে রাখবেন। ম্যাক্সিমাম হিট আসে হচ্ছে দুইটা পোর্টে বেশি হিট আসে। একটা হচ্ছে উইনবক্সে, আর একটা হচ্ছে টেলনেট এবং এসএসএইচ এ। এই এসএসএইচ এ বেশি হিট আসে, প্রচুর পরিমাণে হিট আসে। তো এই
এই পোর্টটা SSH যদি আপনার না লেগে থাকে তাহলে SSH আপনার রাখার দরকার নেই, আর যদি সব আপনার এটিতে বলতে SSH পারি। লেগেই থাকে তাহলে আপনি ডিফল্ট পোর্টটাকে চেঞ্জ করে রাখবেন। দিস ইজ হোয়াট। এবং এখানে যে সার্ভিসগুলো আছে, আপনি যদি ওয়েব ইউজ না করেন তাহলে আপনার ওয়েব দরকার নেই। সো ইট ডিপেন্ডস অন ইউর রিকোয়ারমেন্ট। সো বেসিক্যালি যেই সার্ভিসগুলো আপনি রাখবেন আর যে সার্ভিসগুলো রাখবেন না, অ্যান্ড অফকোর্স ডিফল্ট কোনো কিছু রাখবো না। আর একটা ম্যান্ডেটরিলি হচ্ছে যে যখন আপনি একদম ব্র্যান্ড নিউ কোনো একটা রাউটার কনফিগার করেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে রাউটারের একটা ডিফল্ট কনফিগারেশন থাকে, ডিফল্ট কিছু আইপি থাকে, ডিফল্ট সবকিছুই মাস্কুরেডিং করা থাকে, এভরিথিং করা থাকে। সো আপনি যখন রাউটার লগ ইন করবেন, মেক শিওর ইউ জাস্ট রিমুভ ইউর ডিফল্ট কনফিগারেশন, বিকজ এটা কখনোই নেটওয়ার্কে রিকমেন্ডেড না আপনি ডিফল্ট কনফিগারেশনটা রাখা। কারণ অনেকেই হয় যে মানে কোনো একটা অফিসে মাইক্রোটিক নিয়ে আসছে, সাপোর্টের একজনকে পাঠানো হলো তাকে মাইক্রোটিকটা কনফিগার করে দেওয়ার জন্য, হয়তো সে শুধুমাত্র ইন্টারফেসে আইপি বসাই দেখলো যে সে নেট পেয়ে গেছে, বাট হুইচ ইজ নট অ্যাকচুয়ালি রিকমেন্ডেড। সো আপনারা অবশ্যই ডিফল্ট কনফিগারেশনটা রিমুভ কনফিগারেশন থেকে মুছে ফেলবেন। আর এখানে আমি একটা জিনিস রেখেছি, প্রথমটা যেটা হচ্ছে যে নেইবার ডিসকভারি সেটিংস প্রোটোকল। এটা অ্যাকচুয়ালি কেন বেশি দরকার হচ্ছে, আমি একটু ফাস্ট বলার চেষ্টা করতেছি, আমার টাইমের মধ্যে আই ডোন্ট নো আই ক্যান এবল টু মেক ইট ডান অর নট, লেটস সি। ডিসকভারি প্রোটোকলটা আসলে এই জন্য দরকার হয় যে নেটওয়ার্কে আমি একটা কেস স্টাডি বলি। কেস স্টাডিটা হচ্ছে যে আমি যখন আইএসপি তে ছিলাম তখন আমার এলআইএসপি অনেকগুলো এলআইএসপি আমাকে বলে যে ভাই আপনার রাউটার রিস্টার্ট হয়েছে, ভাই আপনার রাউটারের এতদিন ধরে আপ টাইম আছে, ভাই আপনার রাউটার তো আপনারা এই এত ভার্সন ইউজ করতেছেন, এটা আপডেট করেন না কেন, এই জন্য আমার সমস্যা হচ্ছে। তো নানান রকমের কোয়েরিজ গুলো তাদের কাছে আছে। তো আমি তখন বুঝলাম যে সে আসলে আমার মানে নেইবার ডিসকভারিতে সে আমার আসলে আইপিটা দেখে, আমি রাউটার কোনটা ইউজ করি সেটা দেখে, এবং কতদিন ধরে আপ টাইম আছে সেটা দেখে। এখন আমার আমার ইন্টারনাল এন্ডে আমার একটা প্রবলেম হলো, সামহাও আমাকে রাউটারটা রিবুট করা লাগলো। অন্য একটা রাউটারই আমি রিবুট করলাম, অ্যাক্সেস লেভেলের অথবা ডিস্ট্রিবিউশন লেভেলের একটা রাউটার আমি রিবুট করলাম। সে আমাকে বলল যে আপনি রাউটার রিবুট করার কারণে আমি নেট পাচ্ছিলাম না, ইন্টারাপশন হয়েছে। সো এনিওয়ে সে বলতেছে, আমাকে অ্যালার্ম করতেছে, ইটস ওকে, বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি রিকমেন্ডেড যে আপনি নেইবার ডিসকভারি রাখেন। সো দ্যাট একটা নেইবার ডিসকভারি প্রোটোকলের সাথে রাউটার কোন মডেলের ইউজ করতেছেন, কত ভার্সনের ইউজ করতেছেন, কোন আইপি ইউজ করতেছেন, কোন ম্যাক ইউজ করতেছেন, এভরিথিং দেয়। সো লেয়ার 2 সিকিউরিটিতে দিস ইজ কমপ্লিটলি রিকমেন্ডেড টু নট টু ডিসকভার ইয়োর নেইবার। তো নেইবার ডিসকভার হলে যেটা হবে যে আপনি একটু ভার্নালেবল হয়ে যাবেন। সো প্রথমেই বাই ডিফল্ট এটা ডাইনামিক থাকে। ডাইনামিক হচ্ছে অ্যাকচুয়ালি নট ডাইনামিক, ইট মিনস এটা ভিজিবল। সো আপনাকে অবশ্যই এটাকে ডিসকভার ইন্টারফেসে আপনি এটাকে নান করে দিবেন। সো নান করে দিয়ে আপনি যখন নেইবার ডিসকভারি সেটিংসে আবার দেখবেন, তখন দেখবেন যে ডিসকভার ইন্টারফেস লিস্ট প্রিন্ট আছে। সো এটাকে নান করে দিবেন। আর এটা অবশ্যই কোথা থেকে পাবেন, আইপি তে গিয়ে, নেইবারে গিয়ে, তারপর ডিসকভারি সেটিংসে গিয়ে জাস্ট ইন্টারফেস লিস্টে নান করে দিবেন। এটা আমি বললে আমি দেখিয়ে দেবো কিভাবে। আর এখানে উইনবক্স এর পোর্টটা দেখানো হয়েছে, যে উইনবক্স এর পোর্টটা বাই ডিফল্ট থাকে নরমালি 8291, এটাকে 4টা 9-এ আমি করেছি, আর বাকিগুলো ডিফল্ট পোর্টেই আছে। তো ডিফল্ট পোর্টের গুলোকে আমরা অবশ্যই আননেসেসারি গুলোকে রিমুভ করে দিব। সো দিস ইজ ফর দ্য নেইবার লিস্ট। আমি যদি নেইবার যদি ডিসকভারি যদি দেই, তাহলে দেখেন আমার এখানে কোন ইন্টারফেস থেকে সে নেইবারটা ডিসকভার করতেছে, কত ম্যাক অ্যাড্রেস পাচ্ছে, তার সিস্টেম আইডেন্টিটি কি আছে। এখন আমার সিস্টেম আইডেন্টিটি আমি দিয়ে রাখলাম যে এবিসি অনলাইন লিমিটেড। তো এবিসি অনলাইনেরই যে এটা মাইক্রোটিক, এটা আমি বুঝে যাচ্ছি। সো এখানে অনেকগুলো কোম্পানির নাম প্রকাশ্য ছিল, যার কারণে এটাকে আমি একটু মুছেছি আসলে। এবং এটা কোন প্ল্যাটফর্ম ইউজ করে, কত ভার্সন ইউজ করে, কোন বোর্ডের রাউটার ইউজ করে, IPv6 তার এনাবল আছে কি নাই, এইজ আছে, কতক্ষণ ধরে আপ টাইম আছে। দেখেন একটা নেইবার ডিসকভারিতে কি পরিমাণ ইনফরমেশন আপনি লোকজনের সাথে শেয়ার করতেছেন। সো দিস ইজ ভার্নালেবল। সো টু মেক ইয়োর নেটওয়ার্ক, টু কিপ ইয়োর নেটওয়ার্ক এ বিট সিকিউর, এটা একটা বড় একটা ভার্নালেবল। সো
একটা জিনিস সেটা হচ্ছে যে ম্যাক সার্ভার এটার সাথে সাথে ডিসকভারি প্রোটোকলের সাথে সাথে আপনারা যেটা করবেন যে ম্যাক সার্ভার যে ইন্টারফেসটা ধরেন যে আপনি যে ইন্টারফেস থেকে মানে কানেক্ট করে ডাউন সাইড কানেক্ট করবেন, আপনি ওই ইন্টারফেস থেকে আসলে আপনি ম্যাক সার্ভারটা অ্যালাউ করবেন না। সো ম্যাক সার্ভার অ্যালাউ করলে হবে কি যে ম্যাক ব্রডকাস্টিং হওয়ার সম্ভাবনা থাকে। সো ইন্টারফেসে কানেক্টেড ম্যাক গুলো আপনি পেয়ে যাবেন। সো এই কারণে এটা রিকমেন্ডেড আপনি ম্যাক সার্ভারের ইন্টারফেস গুলোকে সবগুলোকে ডিসেবল করে দিবেন। বাট আপনি ডাউন সাইডে আপনার ইন্টারনাল নেটওয়ার্কে যাদের সাথে কানেক্টেড থাকবেন, আপনি যদি ওগুলোকে ট্রাস্টেড ফিল করেন, দেন ইউ ক্যান কিপ ইট অন ওই প্রিফিক্স বা ওই ইন্টারফেস গুলোকে। এখানে দেখেন আমরা যে মাইক্রোটিকে কানেক্ট করি, একটা পিসি কানেক্ট করি, একটা পিসি কানেক্ট করার পরে আমরা নেইবার ডিসকভারি দিই। ধরেন মাইক্রোটিকে যখন আমি মাইক্রোটিকে যাই, এই মাইক্রোটিকে গিয়ে আমি যদি নেইবারে এখানে রিফ্রেশ করি, এখানে আমার সাথে কানেক্টেড যত মাইক্রোটিক আছে এখানে কিন্তু সে চলে আসবে, তাই না? এটা এটা যেরকম, এবং এর আমার এই মাইক্রোটিকের ভিতর থেকেও আমি তার ডিসকভারি মানে যত মাইক্রোটিক এর সাথে ল্যান ইন্টারফেসের সাথে কানেক্টেড এগুলো আমি বুঝতে পারি। সো এই কারণেই এটা রিকমেন্ডেড। সো আমি লেয়ার 2 সিকিউরিটিতে এটা অবশ্যই ভালো একটা সিকিউর করে। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে দেখেন ডিএনএস এ হচ্ছে অ্যালাউ রিমোট রিকোয়েস্ট নো। তো যদিও এটা বাই ডিফল্ট নো থাকে, তো বিষয়টা কি হয় আসলে? বিষয়টা হচ্ছে যে দেখাই আমি আপনাদেরকে, এটা ইম্পর্টেন্ট। ডিএনএস আমার এখানে দেওয়া নাই, আমি ডিএনএস দিলাম, লেটস সে ফর এক্সাম্পল এটা দিলাম। দেন এই যে এখানে যে অপশনটা, সো এই অপশনটাতে আমি যদি টিক দিয়ে দিই তাহলে কয়েকটা ঘটনা ঘটবে। নর্মালি এটা যদি আমি টিক না দিই তাহলে আমি এখানে যে ডিএনএসটা বসাচ্ছি, এই ডিএনএসটা হবে হচ্ছে আমার ক্লায়েন্ট, ডিএনএস ক্লায়েন্ট হবে। এখন সামহাও আবার আমরা অনেক সময় এটা আবার টিক করে দিই। এখন টিক করে দিলে হবে কি যে যেহেতু আমার এই ডিএনএস সার্ভার গুলো রিয়েল আইপি তে এটা রিচেবল, এবং অফকোর্স আপনারা দেখতেছেন যে এটা ওপেন ডিএনএস, সো যে কোনো জায়গা থেকে এটা রিচেবল হয়। এখন এটা যদি আমার মাইক্রোটিকটা যদি সার্ভার হয়ে যায়, মাইক্রোটিকটা যদি ডিএনএস সার্ভার হয়ে যায়, তাহলে কি হবে? রিকোয়েস্ট আমার কাছে আসবে, মানে নেম সার্ভার রিজলভের জন্য রিকোয়েস্ট আমার কাছে আসবে। এখন আমি তাকে যদি এই রিজলভটা যদি আমি তাকে যদি আবার ইনফরমেশনটা যদি প্রোভাইড করি, তাহলে আমি কন্টিনিউয়াসলি প্রোভাইড করতে থাকবো। লাইক আমি যদি ডিএনএস সার্ভার হই তাহলে আমার কাছে অনেকেই জিজ্ঞেস করতে আসবে যে ভাই অমুকের রাস্তা কোন দিকে, অমুকের রাস্তা কোন দিকে, অমুকের আইপি কোনটা, অমুকের নাম কি। তাহলে আমি কিন্তু সবাইকে দিতে থাকবো। তো যখন আমি দিতে থাকবো আমি তখন জানি এটা, প্রচুর কিন্তু পরিমাণে ওরা এখান কইছিল থেকে যে আপলোড রাস্তা কইছিল জেনারেশনের একটা যেটা হবে না। পসিবিলিটিস আছে, এবং সেটা হয়ে ওরা থাকে। আপনি করেন সমস্যা নাই, মিটিগেশনের দুইটা ওয়ে, ওটার জন্য সিপিইউ ইউজ ভালো। মিটিগেশনের দুইটা ওয়ের মধ্যে ফার্স্ট ওয়েটা হচ্ছে যে অবশ্যই নরমালি ভালো। আমরা অবশ্যই রিকমেন্ড করি না এই অ্যালাউ রিমোট রিকোয়েস্টটা দেন, সো দ্যাট আপনার ডিএনএস এইটাতে ডিএনএস ক্লায়েন্ট না হয়ে যেন ডিএনএস সার্ভার না হয়ে যায়। আর ফায়ারওয়াল থেকে মিটিগেশন করে যদি আমার এখান থেকে যদি দিয়েও থাকি তাহলে আমার 53 ডিএনএস পোর্টে কোনো রকমের অ্যাটাক যেন না আসে। আমরা দুইটা ওয়েতে করতে পারি, ফায়ারওয়ালের ফিল্টার রুল থেকে করতে পারি, এবং ফায়ারওয়ালের র যেই রুলসটা মানে আইপি ফায়ারওয়াল র পোর্শনটা, এই র এই র পোর্শনটা থেকে করতে পারি। সো আমি সামনে দেখাবো, দুইটাতেই আমি করিয়ে দেখেছি যে ফিল্টার রুলস থেকে এবং র রুলস থেকে দুইটাই আমি করিয়ে দেখেছি। সো আমি দেখাবো। সো এই কারণে এটা ইম্পর্টেন্ট যে আপনারা অবশ্যই অ্যালাউ রিমোট রিকোয়েস্টটা অন করবেন না। আর ফর ফার্দার সিকিউরিটি আপনারা ডিএনএস পোর্টটাকে ইনকামিং ইনপুটের জন্য ডিসেবল করে রাখতে পারেন, সো দ্যাট ডিএনএস রিকোয়েস্টের জন্য যদি কেউ আমার এখানে যদি ইনকামিং ট্রাফিক আসে সে সেটাকে ডিসকার্ড করবে। সক্সটা হচ্ছে যে নর্মালি প্রক্সি সার্ভারের ক্ষেত্রে যখন প্রক্সি টু
হোস্ট কমিউনিকেট করে, তখন সে যে প্যাকেটের থ্রুতে কমিউনিকেশন করে সেটা হচ্ছে সক্স বেস। তো এই সক্স বেস অ্যাকচুয়ালি মানে আমার যদি প্রক্সি যদি রানিং না থাকে তাহলে আমার এই সক্সটা তো দরকার হচ্ছে না। তো সেই কারণে আমি সক্সটা ইউজ করব না, ঠিক আছে। আর ইউপিএনপিটা হচ্ছে যে প্লাগ এন্ড প্লে। তো প্লাগ এন্ড প্লে আমি চাই না যে আমার মানে ইন্টারফেসে যে কেউ কানেক্ট করলেই, না, প্লাগ এন্ড প্লে মানে হচ্ছে কি যে আমি অথেন্টিকেট না করলেও সে কানেক্টেড হতে পারবে। সো দিস ইজ হোয়াট, সো রিকমেন্ডেড টু কিপ ইট নো। ব্যান্ডউইথ সার্ভারটা মানে ব্যান্ডউইথ টেস্ট সার্ভার, ইটস এ টুলস অ্যাকচুয়ালি। এটা একটা টুলস যেটা দিয়ে আমরা আসলে ব্যান্ডউইথটা চেক করে থাকি। কয়েকটা ওয়ে আছে এখানে, মানে কয়েকটা মেজার এবং ফ্যাক্টর আছে। লাইক এটা আমরা কখন ইউজ করি, অনেক সময় ইউজ করি, আবার ইন্টেনশনালি ইউজ করতে হলে ইন্টেনশনালি যদি আমি ইউজ করতে চাই এটাকে, তাহলে আমি কোনো একটা মাইক্রোটিকে আমি অকেজো করে ফেলতে পারি এটা দিয়ে, ঠিক আছে। সো এইটা ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি একটা আইএসপি অথবা আপনি একটা কোম্পানি ইন্টারনেট প্রোভাইড করেন, আপনি একটা কর্পোরেটকে ব্যান্ডউইথ দিয়েছেন অথবা আপনি আরেকটা এলআইএসপি কে ব্যান্ডউইথ দিয়েছেন। এখন আপনার যে এলআইএসপিটা, এই এলআইএসপি তে ব্যান্ডউইথ আপনি 50 এমবি অথবা 100 এমবি দিয়েছেন, লেটস সে ফর এক্সাম্পল 100 এমবিপিএস। এখন সে আপনাকে কমপ্লেন করছে যে ভাই আমি 100 এমবি ব্যান্ডউইথ পাচ্ছি না, কোনোভাবেই পাচ্ছি না। এখন আহ, এই ব্যান্ডউইথ টেস্ট সার্ভারটা একটা টুলস যেটা হচ্ছে যে আপনি আপনার মাইক্রোটিকের ভিতর থেকে আপনি ওই রিমোট মাইক্রোটিকে ইন্টারফেসে যত ট্রাফিক আছে, মানে পসিবল ট্রাফিক, অথবা আপনি এখান থেকে ওই আইপির এগেইনস্টে যতটুকু ব্যান্ডউইথ অ্যাসাইন করেছেন ততটুকু পরিমাণে ব্যান্ডউইথের থ্রোপুটটা সে ওইদিকে থ্রো করবে। তাহলে হবে কি যে এদিক থেকে আপনার মানে কি বলে, মানে ওর ওর যে এখন যে মানে লিঙ্কটা, এই লিঙ্কটাতে এখন ফুল কনজেশন হয়ে যাবে আপনি যদি এইটা চালু করে দেন। আমি আপনাকে দেখাই একটু জিনিসটা। আহ, এটা এটা অনেক সময় আমরা করে থাকি যে আসলেই 4 মিনিট আছে যে দিদি। ইউজারটা কমপ্লেন করেছে এই ইউজারে আসলে ব্যান্ডউইথের সমস্যা আছে কিনা, মানে আমি থ্রুপুটটা দিয়ে আসলে চেক করা যে এখানে লাইক টেস্ট টু আমি কোন মাইক্রোটিকের আইপি, এটা মাইক্রোটিকের আইপি দিব। এখান থেকে আমি সাইজ বলে দিব কতটুকু সাইজে অ্যাকচুয়ালি পার প্যাকেটের সাইজ, ইউডিপি টিসিপি কতটুকু প্যাকেট হবে, ডিরেকশন আমি যদি আইদার আপলিঙ্ক দিই অথবা আইদার ডাউনলিঙ্ক দিই, অথবা আমি যদি বোথ ওয়ে দিই, মানে ডাউন এন্ড আপ দুইটা যদি দেখতে চাই কত স্পিডে হবে সেটাও বলে দিতে পারবো। এখন ওই রিমোট মাইক্রোটিকের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে যদি স্টার্ট করে দেই, কমপ্লিট থ্রুপুট যত আছে ফুল থ্রুপুট অনুযায়ী যদি লিঙ্ক ওকে থাকে আপনার, তাহলে ফুল থ্রুপুট অনুযায়ী কিন্তু আপনার ট্রাফিকটা টানা শুরু করবে। এখানে টুলস দিয়ে অবশ্যই তার আগে বিটি সার্ভারটা এনাবল করে দিতে হবে এবং অথেন্টিকেট দিতে হবে। এখন অথেন্টিকেট যদি না দেন, শুধু এনাবল যদি দিয়ে দেন, তাহলে দেখবেন যে মানে ওই ইউজার অথেন্টিকেশন ছাড়াই আপনার এই ব্যান্ডউইথ টেস্টটা শুরু হয়ে যাচ্ছে। এখন যেটা হবে সেটা হচ্ছে যে বিষয়টা যেটা হবে সেটা হচ্ছে যে এটা আপনি অন করে রাখলেন, এখন সামহাও আমি ইন্টেনশনালি আপনি এই মানে ট্রাফিক গুলোকে সবগুলোকে ব্লক করে রাখতে চাচ্ছি ফলস ট্রাফিক দিয়ে। তখন সেটা কি হবে যে আপনি আপনার ট্রাফিক গুলো সব অকুপাইড হয়ে আছে, আপনার ডাউন সাইড থেকে আর কেউ ব্যান্ডউইথ পাচ্ছে না। তো দিস ইজ হোয়াট মাইট বি হ্যাপেন আর কি, ঠিক আছে। সো এই কারণেই আপনি এই জিনিসটা তখনই অন করবেন যখন আসলে আপনার মানে আপস্ট্রিম বলবে যে ঠিক আছে আমরা তাহলে একটা টেস্ট সার্ভার দিয়ে একটু টেস্ট করে দেখি যে অ্যাকচুয়ালি প্রপারলি মানে লিঙ্কটা ওকে আছে কিনা, অ্যাটলিস্ট এটা টেস্ট করা যায় কিনা। সো এই জন্য এই টুলসটা ইউজ হয়। সো আপনারা এটাকে নো করে রাখবেন বাই ডিফল্ট। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন সার্ভিসগুলোকে অফ করে দিব, অফকোর্স অ্যাভেলেবল ফ্রম এটা আরেকটা সিকিউরিটি লেয়ারকে বাড়িয়ে দেয়। অ্যাভেলেবল ফ্রমটা যদি দিয়ে আপনি যদি আপনার ডাউন সাইডে নেটওয়ার্কের আইপি দিয়ে দেন, অথবা আপনি এইখানে সার্ভিসগুলো দেখেন যে উইনবক্স
উইনবক্স দিয়ে শুধু আমার ডাউন সাইডের ল্যান থেকে কানেক্ট করতে পারবে, অথবা আমি যদি মাল্টিপল আইপি দিতে চাই, এখানে ডান দিকে অ্যারো আছে, এই অ্যারো দিয়ে ডাউন টিক 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 করলেই আপনার নিচের দিকে আরো অপশন আসবে। সো আপনি স্পেসিফাই করে দিতে পারেন যে আমার উইনবক্স দিয়ে এই প্রিফিক্স দিয়ে কানেক্ট করবে, আর অন্য কোনো প্রিফিক্স দিয়ে কানেক্ট করবে না। আমার ওয়েব পোর্টাল দিয়ে এখান থেকে কানেক্ট করবে, অন্য কোনো জায়গা থেকে কানেক্ট করবে না। এইভাবে আপনারা তো এইভাবে আপনারা এটাকে আর একটু কাস্টমাইজ করে নিতে পারেন। সো এটা আপনাদেরকে সিকিউরিটিটা বেটার করবে। টাইম মনে এটা শেষ হয়ে জি বলা সমস্যা ওকে। পাওয়ার চাই বেশি। তো এখানে এটা হচ্ছে ইউজার পোর্টাল। এই ইউজার পোর্টালে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ডিফল্ট ইউজার বাই ডিফল্ট অ্যাডমিন থাকে এবং পাসওয়ার্ড থাকে না নরমালি। সো আমরা আমাদের হিট কোনো জায়গা থেকে হিট আসলে যেটা হয় যে, আচ্ছা আমি সবাইকে কি মিউট করে দিব? ভাইয়া মিউট করে দেন। জি ভাই, আপনি একটু মিউট করে দেন সবাইকে। ভাইয়া মিউট করে দেন, ভালো হবে এটাই। চেঞ্জ করে দেন, আর এই যে 1 মিনিট সময় আছে। ওকে, ঠিক আছে, আমার কথা নিশ্চয়ই শোনা যাচ্ছে এখন। বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন, আর পাসওয়ার্ড থাকে না। তো এখন যে কোনো নর্মালি আমরা লিনাক্সের ক্ষেত্রেও দেখি, তারপর যে কোনো সিস্টেমের জন্য ডিফল্ট কোনো কিছু ইউজার থাকে, যে রুট থাকে, অ্যাডমিন থাকে, না হলে অ্যাডমিনিস্ট্রেটর থাকে, কিছু একটা থাকে। তো এখন সেক্ষেত্রে হয় কি যে কোনো একটা ডিভাইসকে হ্যাক করার জন্য কয়েকটা প্যারামিটারস লাগে। নাম্বার 1 হচ্ছে যে ডেস্টিনেশন আইপি, নাম্বার 2 হচ্ছে যে ইউজার নেম, নাম্বার 3 হচ্ছে যে পাসওয়ার্ড। এখন ইউজার নেম যদি তার জন্য কমন হয়ে যায়, তাহলে ব্রেক করা হচ্ছে যে 50% এফোর্টটা তার জন্য কমে গেল। তো এখন আমি যদি ডিফল্টটা ইউজার নেমও যদি তাকে যদি না দেই, তাহলে তার জন্য 100% এফোর্টটাই কিন্তু চলে আসতেছে। সো রিকমেন্ডেড হচ্ছে যে যদি আপনি এই ডিফল্ট ইউজার অ্যাডমিন রাখেন, সেটা রাখলেও আপনি অবশ্যই রিড মোডে রাখবেন, রাইট মোডেও না। যদি রাখেনও সেটা অবশ্যই রিড মোডে রাখবেন, রাইট মোডেও না। সো অ্যাডমিন হয়ে গেছে। This will be disconnected. পাসওয়ার্ড জানি কত? 456 ইল্লা ভাই পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারে না। সময় নাই, তুই পাসওয়ার্ড চেঞ্জ করবো কখন, ই করবো কখন, বেশি ভাগ নামে তো তাই। বুঝছো? এতক্ষণ কে দিকে হবে মধ্যে 98 জন সার্টিফিকেট মাঠে মাঠে সারা 29 জন। বুঝতে ঢুকছো? তুমি অন্য মেলে দিবা, তোমার মেলে দিস নাই এনে ফ্রি দিয়ে দিবে। হ্যাঁ আমাকে শোনা যাচ্ছে নিশ্চয়ই, একটু রেসপন্স করবেন? আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে মন্টি ভাই মিউট করে দাও সবাইকে। জি, আমি মিউট করে দিচ্ছি এখন। আর লাগবে না, এই 40 মিনিট। তো যেটা বলছিলাম যে ইউজার নেম অ্যাডমিন, এটা যদি আমি রাখিও, তাহলেও এই অ্যাডমিন ইউজারটাকে আসলে আমি অ্যাটলিস্ট রিড মোডে রাখবো, তাতে আমার সিকিউরিটিটা এনহ্যান্স করবে। আমরা সবাই মোটামুটি ম্যাক্সিমাম লোক, আমরা আমার দেখা মতে ম্যাক্সিমামই আমরা অ্যাডমিন ইউজারটা রাখি, তো রাখলেও অ্যাডমিন রোল হিসেবে রাখি। তো আমার সাজেশন হবে যে আপনারা অ্যাডমিনটাকে অ্যাডমিন রোল হিসেবে না রেখে রিড ইউজার হিসেবে রাখেন, আর বাকি ইউজারদেরকে আপনারা
মানে যেভাবে সেট করতে চান। এর মধ্যে আরেকটা জিনিস হবে যে অবশ্যই গ্রুপ ইউজার মানে পাসওয়ার্ড গ্রুপ পলিসিটা যেটা হবে যে আমি একটু যদি দেখাই, আপনারা মনে হয় আমার সাথে পাওয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছেন, রাইট? আমি শেয়ারটা অফ করে দিয়ে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার ডেস্কটপটা শেয়ার দিই। ওকে, এই মাইক্রোটিকটা দেখতে পাচ্ছেন, সিস্টেম ইউজার্স। সিস্টেম ইউজার এই গ্রুপটাতে এখানে বাই ডিফল্ট ওদের কিছু স্কিন দেওয়া আছে ডিফল্ট প্যারামিটারে, যে ফুলে কে কি করতে পারবে, রিডে কে কি করতে পারবে। এখন আমি এখানে দেখেন যে রাইটে কিছু পারমিশন যেগুলো দেওয়া আছে, আমি চাচ্ছি যে এখান থেকে রাইট পারমিশনের মধ্যেও আমি কিছুকে ম্যানিপুলেট করতে চাই, এই টাইপের কিছু করতে চাই। সো এই টাইপের কিছু কাস্টমাইজ পারমিশন যদি আপনি করতে চান, এখানে গ্রুপটা দিয়ে দিবেন, যে গ্রুপের নামটা দিয়ে দিবেন, এবং তাকে উইনবক্স, আপনি যদি তাকে যদি শুধু উইনবক্স অ্যাক্সেসটা দিতে চান, শুধু উইনবক্স অ্যাক্সেস হবে, তার আর কিছু হবে না। তো শুধু এখানেই দিয়ে দিন, শুধু উইনবক্স দেন আর একটা রিড, হ্যালো উইনবক্স দেন আর একটা রিড দেন। তাহলে হ্যালো, আপনার এই যে হ্যাঁ কি টেস্টটা করো? যেটা হলো, আপনি কোনো একটা ইউজারের এগেইনস্টে শুধুমাত্র এই গ্রুপটাকে তো ট্রেনিং টেস্ট করি, গ্রুপে দিয়ে দেন, তাহলে তার জন্য ওই ট্রেনিং করে নামাজ গ্রুপগুলোই টামাজ পড়ে হয়ে যাবে। ট্রেনিং সো শুরু আপনি করছি, চাইলে এই ট্রেনিং অবশ্যই। এই পোর্শনটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। সো আমার সাজেশন হবে যদি নামাজ আপনারা নামাজ পড়ে শুরু করছি, এখন 8টা পর্যন্ত হবো, 8টার এভাবে মধ্যে করতে শেষ চান, হয়ে যাবে। দেন বেটার। শেষ হয়ে গেলে আবার নামাজ পড়বো। এগেইন চলে আসি এখানে। মাগরিবের নামাজ পড়ে শুরু করছিলাম। ওকে, ইউজার বললাম, হ্যাঁ হ্যাঁ পাসওয়ার্ড পাল্টাইছি। রাউটার ইন্টারফেস গুলো যেগুলো ওই আগে আনইউজ যা থাকবে ছিল না, এগুলো ওটার আগে আর এস অবশ্যই দাও, ডিসেবল করে রাখবেন, ইউজ হবে। আর আর এস মাস্টার দাও, লগইনের জন্য ওটার আগে আর এস দাও। মানে যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকে হ্যান্ডেল করবে, যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অথবা এই নেটওয়ার্ক কাজ করতেছি, অ্যাডমিনিস্ট্রেটর, আর এস দাও, সে ওটার আগে আর এস দাও, এই পলিসিগুলোকে জেনারেট ছোড়াতে সব করবে আসলে, আর এস। যে কোন ইন্টারফেসটা তার এখন আনওয়ান্টেড, এখন কোন ইন্টারফেসটা দিয়ে সে মাঝে মাঝে আরএমডিও করবে। সো আর এস আনওয়ান্টেড গুলো ওই ডিসেবল রাখবেন, সো দ্যাট 314897। কানেক্ট করলে যাতে যে কেউ ল্যান্ড ডিসকভার অথবা ম্যাক আমি ডিসকভার পাসওয়ার্ড পাঠাইতেছি ইমুতে, যাও। নেটওয়ার্কে মাল্টিপল হ্যাঁ ইন্টারফেস যদি ডিএসসিপি ইন্টারফেস থেকে থাকে, দেন এটা অবশ্যই ভার্নারেবল। এখানে আমি একটা জিনিস বলতেছিলাম যে একটু আগে যেটা বললাম যে ফায়ারওয়ালের র একটা পোর্শন আর ফিল্টার একটা পোর্শন থেকে আমরা দুইভাবে ডিএনএস এর ইয়াটাকে ইনকামিং ডিএনএস অ্যাটাককে বন্ধ করেছিলাম। সো এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে যে র এবং ফিল্টার এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। একটু ডিফারেন্সটা হচ্ছে যে রতে যেই ধরনের প্যাকেটগুলো আসে, এই ধরনের প্যাকেটগুলো আসলে কানেকশন ট্র্যাকিং বা কানেকশন ওরিয়েন্টেড না, সে একদম নর্মালি আমরা জানি যে একটা আইপি প্যাকেটের সাথে যে কিছু হেডার কানেক্টেড থাকে। সো এই মূলত অ্যাকচুয়ালি র ফ্রেমটাকে নিয়ে কাজ করবে। সো এটা নর্মালি যদি রতে কোনো রকমের একটা, আমার এখানে একটা ডিএনএস অ্যাটাক আসলো, ডিএনএস অ্যাটাকের মধ্যে রতে আমার একটা রুলস করা আসলো, যদি আমার এরকম কোনো অ্যাটাক আসে তাহলে তুমি এটাকে ডিসকার্ড করবা বা ড্রপ করবা, ড্রপ প্যাকেটটা। সো এই ড্রপ করার জন্য সে পলিসিটা অ্যাপ্লাই করে, সে এইটাকে কোনোভাবেই কোনো জায়গায় ফরওয়ার্ড করে না, বরঞ্চ সে ডিরেক্টলি ওই জায়গা থেকে ডিসকার্ড করে দেয়। এবং যেটা হয় যে যেহেতু প্যাকেটটা র, সেহেতু হচ্ছে যে কমিউনিকেশনটা ফাস্টার হয় এবং ড্রপটা হচ্ছে যে খুব ইনস্ট্যান্টলি তাড়াতাড়ি সে ড্রপ করে ফেলে, এবং এই রটা ডস মিটিগেশনের জন্য খুব ফাস্টার কাজ করে। অফকোর্স ফিল্টার এই পোর্শনটাও ফাস্টার কাজ করে, কিন্তু ডস অ্যাটাক মিটিগেশন করে, কিন্তু রতে অ্যাটাক মিটিগেশনটা অনেক বেশি ফাস্টার হয়। অনেক বেশি ফাস্টার হওয়ার কারণ হচ্ছে যে সে কানেকশন স্টেটটা অথবা এর মধ্যে কোনো লেয়ারের ফিল্টারিং করা আছে কিনা, কোনো ফরওয়ার্ডিং দেওয়া আছে কিনা, এই জিনিসগুলো চেক করে না। সো চেক না করার ফলে যেটা হয় যে সে
এক্সাক্ট র প্যাকেটটাকে মনে করে যে এটা ভার্নারেবল হলে ভার্নারেবল ডাউন ডিসকার্ড, আদারওয়াইজ এটা। সো দিস ইজ হোয়াট। এবং র হওয়ার কারণে, যেটা ফ্রেমের সাইজ ছোট হওয়ার কারণে এটার সিপিইউ কনজাম্পশনটা অনেক। তো আমি এই রুলসটা একটু বুঝাই বলি। সেটা হচ্ছে যে অ্যাকশন অফকোর্স ড্রপ করবে চেইন। একটা হচ্ছে চেইনের মধ্যে কয়েকটা চেইন আছে। ফিল্টারিং, আমি যদি আইপি টেবিলস বলি, আমি ম্যাক্রোটিকের ফায়ারওয়ালের যদি আমার কোনো একটা ক্লাস নেওয়ার সুযোগ হয় তাহলে অবশ্যই সেখানে খুবই বিস্তারিত বলার চেষ্টা করব। এখন আমি একটু আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখি। সেটা হচ্ছে যে ফায়ারওয়ালের কয়েকটা চেইন থাকে। আইপি টেবিলস এর কথা যদি বলি তাহলে এখানে থাকবে হচ্ছে যে ইনপুট চেইন, আউটপুট চেইন এবং হচ্ছে ফরওয়ার্ড চেইন। আর রাউট চেইনের মধ্যে থাকবে হচ্ছে একটা হচ্ছে প্রি রাউটিং আর একটা হচ্ছে পোস্ট রাউটিং। এখন প্রি রাউটিংটা যেটা করে সেটা হচ্ছে যে ইনপুট চেইনের আগে সে প্যাকেটটাকে অল্টার করবে, আর আউটপুট চেইনের পরে গিয়ে প্যাকেটটাকে অল্টার করবে হচ্ছে পোস্ট রাউটিং। এখন এখানে ব্যাপার কি আছে? এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে ফিল্টারিং আমরা জানি যে 3 ওয়েতে করে, যে আইদার আসার সময় ব্লক করবে, দারোয়ানকে আমি যদি বলি যে আইদার তুমি আসার সময় ব্লক করবা, অথবা তুমি যাওয়ার সময় ব্লক করবা, অথবা তোমার কাছে যদি কোনো কিছু আসে তোমার বসকে পাঠিয়ে দিবা। মানে ফিল্টারিং এর এই আইপি টেবিলস এর এই হচ্ছে 3টা চেইন। আমি সিকিউরিটি গার্ডকে বলবো তুমি আসার সময় চেক করলে করতে পারো, ওকে, দিস ইজ ইওর রুলস, ইউ উইল বি চেকিং অন এভরি এন্ট্রি। আবার সেকেন্ড বললাম যে তুমি যে তোমার এখান থেকে বের হবে তাকে তুমি চেক করবা। আবার থার্ডলি তাকে বললাম যে তুমি তোমার সুপারিয়রের কাছে তুমি পাঠাবা যদি আনওয়ান্টেড বা ডিসিশনারি কোনো লেভেল যদি হয়ে থাকে। সো এই 3 ওয়েতে অ্যাকচুয়ালি আইপি টেবিলস কাজ করে। সো ইনপুট আমার রাউটারের দিকে যেই প্যাকেটগুলো আসে তখন যখন চেক করবে এটা, সো এটা হচ্ছে যে প্রি রাউটিং। সো প্রি রাউটিং হচ্ছে যে ইনপুট চেনে আমার রাউটারের কোনো যখন থ্রেড আসতেছে যখন, তো ওই চেনের আগে ফিল্টারিং যেটা চেক করবে সেটা হচ্ছে যে প্রি রাউটিং। অফকোর্স ডিএনএস অ্যাটাকের জন্য যদি আমি চিন্তা করি তাহলে আমার টুয়ার্ডস দ্য রাউটার, সো টুয়ার্ডস দ্য ওয়ান, টুয়ার্ডস ওয়ানে আসতেছে যখন হচ্ছে যে তার মানে ইনপুট চেনের আগে যেটা প্যাকেট ক্রস চেকিং করবে সেটা হচ্ছে যে প্রি রাউটিং। এই কারণে আমাদের এখানে চেইনটা প্রি রাউটিং দেওয়া হয়েছে। ডেস্টিনেশন অ্যাড্রেস টাইপ লোকাল, এটা ইন্টারফেসকে সিলেক্ট করা আছে। এখন আপনি এটা আপনার ওয়ানের ইন্টারফেস যেটা ওটাও দিয়ে দিতে পারেন, এখানে আইপিও দিয়ে দিতে পারেন। ডেস্টিনেশন পোর্ট 53 বলা আছে, আর ইন ইন্টারফেসের নাম ছিল এটা। আর প্রোটোকল অফকোর্স ইউডিপি আর টিসিপি, দুই ওয়েতেই। মানে হচ্ছে যে আপনার টিসিপি সে চেক করার এবং ইউডিপি সে চেক করবে, দ্যাটস ইট। সো এই টিসিপি এবং ইউডিপি দুইটা রুলসই সেম। আমি একটার জন্য টিসিপি দিয়েছি আর একটার জন্য ইউডিপি দিয়েছি, দ্যাটস ইট। সো আশা করি আপনি ফায়ারওয়ালসের এটা রুলসটা কিভাবে দেওয়া আছে বুঝতে পেরেছেন। ওকে, ফায়ারওয়াল এটা আমি বলেছি, ওকে। আর যেগুলোতে এলসিডি স্ক্রিনগুলো থাকে, আপনারা দেখেন যে একটা এলসিডি স্ক্রিনে কি পরিমাণ ইনফরমেশন, একটা এলসিডি স্ক্রিনে মোটামুটি যে রাউটারগুলোতে এলসিডি স্ক্রিন থাকে মোটামুটি ইন্টারফেসের আইপি কত আছে, তারপরে হচ্ছে যে ইউজার কোনটা দিয়ে কানেক্ট করা আছে, মানে মোটামুটি ভালো রকমের একটা ইনফরমেশন গ্যাদার করা যায় টাচ স্ক্রিনের থ্রুতে। সো আমি রিকমেন্ড করবো যে সবাইকে যে এই সমস্ত রাউটারগুলোতে টাচ স্ক্রিন আছে, যারা টাচ স্ক্রিনওয়ালা স্ক্রিন বা এই ডিসপ্লেওয়ালা যে রাউটারগুলো আপনারা ইউজ করেন সেইগুলোতে আপনারা স্ক্রিনটা অফ করে দিন, এলসিডিটা অফ করে দিন, টাচ স্ক্রিনটা অফ করে দিন। সো বেটার, বিকজ আপনি চান না যে আপনার কোনো রকমের ইনফরমেশন অন্য কেউ জানুক বা বুঝুক। অফকোর্স দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আপনার রাউটারটাকে এনটিপি ক্লায়েন্ট হিসেবে সেট করা। তো এনটিপি যে কোনো একটা রানিং রিয়েল টাইম নেটওয়ার্কের জন্য খুবই ক্রুশাল, যে কোনো প্রত্যেকটা ডিভাইসের জন্য এটা রিয়েল টাইম মনিটরিং, লগ, মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে লগ। এখন আমি সার্ভিলেন্সের একটা কথা যদি চিন্তা করি, ওখানে টাইম আছে উল্টাপাল্টা, এখন দেখা গেল যে কোনো একটা অকারেন্স হয়েছে, কিন্তু আপনি ওই এক্সাক্ট সময়টাকে কিন্তু ট্র্যাক আউট করতে পারবেন না। ঠিক সেরকম আমরা নেটওয়ার্কিং ডিভাইসগুলোতে আমরা লগটা খুব বেশি মেনটেন করি, এসএনএমপি মেনটেন করি,
এবং গ্রাফ এই জিনিসগুলো খুবই মেনটেন করি, ভালো করে মেনটেন করি। সো আমার লগ যদি উল্টাপাল্টা হয় তাহলে আমার মনিটরিংটাই হচ্ছে পুরোটাই বৃথা হয়ে যাবে। সো যার কারণে আপনারা যখন এনটিপি সেট করবেন, আপনারা মাইক্রোটিকে ক্লকে ম্যানুয়াল ক্লকটা সেট করার চাইতে বরঞ্চ আপনি এনটিপির একটা রিলায়েবল কোনো সার্ভারের অ্যাড্রেস থেকে আইপিটা দিয়ে দেন। দ্যাট উইল বি মাচ এফেক্টিভ। আর এটা ম্যান্ডেটরিলি দিবেন, আদারওয়াইজ আপনি লকটা বুঝতে পারবেন না। সিসলক সার্ভারে আপনি যদি মেসেজ পাঠাতে চান, অফকোর্স আপনার যদি সিসলক কোনো সার্ভার থেকে থাকে, মাইক্রোটিকের একটা সিসলক পোর্শন আছে, কিন্তু মানে এটাও চাইলে আপনি ইউজ করতে পারেন, বাট এটা ডিসকাশনের জন্য এখন মনে হয় না রাইট টাইম। আমরা যদি সময় পাই তাহলে আমি সিসলক নিয়ে, মাইক্রোটিকের সিসলক নিয়ে আপনার ডিটেইল কথা বলবো। সো রিমোট আইপি হচ্ছে যে আপনার এখানকার লগগুলো যেই that you can store your log to somewhere else. SNMP টা যদি আপনি SNMP টা নরমালি আমরা ইউজ করে থাকি হচ্ছে যে আপনার যদি কোনো ক্যাকটি থাকে অথবা কোনো MRTG সার্ভার যদি থেকে থাকে, মাইক্রোটিকের রিসোর্স গুলো, মাইক্রোটিকের হেলথ স্ট্যাটাস অথবা ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট বা কি অবস্থান, এই জিনিসগুলো নিয়ে যদি আপনি মনিটর করতে চান আপনার ক্যাকটির মধ্যে অথবা এনএমএস এর মধ্যে, তাহলে আপনি SNMP-টা এনাবল করে দিবেন। আর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখলে এখানে ওয়েল গুড। সো দ্যাট SNMP যদি এলামল না থাকে তাহলে কিন্তু আপনার ওই ক্যাকটি সার্ভার অথবা এনএমএস সার্ভারে আপনার গ্রাফটা যাবে না, অথবা এই ইনফরমেশন গুলো এখান থেকে সে আসলে তাকে পাঠাতে পারবে। সো এই যে ইনফরমেশনটা যে প্রোটোকলের থ্রুতে পাঠাবে, সো এটাকেই এনাবল করা লাগবে এটা থেকে। সো দিস ইজ হোয়াট, ইফ ইউ হ্যাভ দ্য মনিটরিং টুলস অথবা সার্ভার, তাহলে সেক্ষেত্রে আপনি ইনফরমেশন গুলোকে রিস্টোর করতে পারবেন। এখানে মোস্ট ইম্পর্টেন্টলি একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ওয়্যারলেস ক্লায়েন্ট আইসোলেশন। ওয়্যারলেস ক্লায়েন্ট আইসোলেশন এই ব্যাপারটার মানে হচ্ছে, ধরেন আপনি যখন কোনো একটা পাবলিক বাদ দিয়ে দিলাম, আমি একটা অফিসে ওয়াইফাই ইউজ করতেছি, অফিসে নেটওয়ার্কে ওয়াইফাই ইউজ করতেছি, অপটিক্যাল রাউটার নেটে বজ্রপাতে ওএম রাউটার নষ্ট। আচ্ছা, সো ধরেন আমার এখানে 50 জন আমরা ওয়্যারলেস ক্লায়েন্টের ইউজ করতেছি। তো এখন ওয়্যারলেসে যখন আমি কানেক্ট থাকি, তো এইটা যেহেতু একটা সিঙ্গেল ব্রডকাস্টিং নেটওয়ার্ক, তাহলে আমার মানে এই অ্যামং দ্য নেট, মানে এই সিঙ্গেল ব্রডকাস্টিং নেটওয়ার্কের মধ্যে হোস্ট টু হোস্ট সরি কমিউনিকেশনে কিন্তু একটা ব্রডকাস্টিং হতে পারে, ঠিক আছে? সো এইটাকে যেটা বলে সেটা হচ্ছে যে, মানে এই অপশনটা যেটা বলে সেটা হচ্ছে যে এই ব্রডকাস্টিং, এই যে প্রোটোকলটাকে, এই ব্রডকাস্টিংটাকে সে আইসোলেট করে ফেলে, এবং ইউজারগুলোকে আইসোলেট করার ফলে যেটা হবে যে তার একটা পোর্শন অফকোর্স কমে যাচ্ছে, ব্রডকাস্টিংটা অফকোর্স কমে যাচ্ছে, তার পারফরমেন্সটা অবশ্যই এনহ্যান্স করবে, ঠিক আছে? সো কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে আপনার ওয়ান টু ওয়ান, মানে ইনসাইড দ্য ব্রডকাস্টিং নেটওয়ার্ক ওয়ান টু ওয়ান কমিউনিকেশনটা কিন্তু তখন আপনার জন্য পসিবল না। সো এই কারণে ওয়্যারলেসটাকে চুজ করা হয়েছে। এই কারণেই যদি আপনি নর্মালি ওয়্যারলেসলি মোবাইল কানেক্ট থাকলে নর্মালি ডাটা শেয়ারিংটা মানে এক হোস্ট থেকে আরেক হোস্টে ইনসাইড দ্য ল্যান নেটওয়ার্ক খুব একটা বেশি হয় না। সো ইট ডিপেন্ডস অন ইউর অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়া। সো আপনি যদি মাল্টিপল এসএসআইডি যদি রান করে থাকেন একটা মোবাইলের জন্য, একটা ল্যানের জন্য, তাহলে সেই ক্ষেত্রে হয়তো এটা আপনি পারপাসটা বুঝতে পারবেন, ঠিক আছে? সো তবে এখানে যেটা হয় যে যেহেতু ব্রডকাস্টিং করে না, সেহেতু আপনার যদি কোনো ক্রোমকাস্ট থাকে অথবা কাস্টিং কোনো ডিভাইস যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু তারা পিয়ার করবে না। অফকোর্স ডাটা বিটুইন দ্য ডিভাইসেস ইনসাইড দ্য ল্যান, ওয়ান টু অ্যানাদার যে কমিউনিকেশন, এটা হ্যাম্পার করবে। সো দ্যাট কিছুই না, জাস্ট আমার ডিফল্ট ফরওয়ার্ড যেটা আছে, এই ফরওয়ার্ডটাকে আমরা উঠাই দিই, ফরওয়ার্ড করবে না। ওকে, নাও দিস ইজ ব্যাকআপ। আমার হাতে আর সময় আছে মাত্র 45 মিনিট, সরি 15 মিনিট, বুঝতে পারতেছি না কিভাবে যাবো। যদি বাকি যেগুলো থেকে যাবে, আমার শেষের দিকে আসলে ফায়ারওয়াল থাকবে, বাকি যেগুলো থেকে যাবে আমি স্লাইডটা দেওয়ার ব্যবস্থা করব।
সো দ্যাট দেখেন বেসিক্যালি এখন তো আসলে সিচুয়েশন। ওকে, ব্যাকআপ নেওয়ার আসলে কতগুলো ওয়ে আছে হচ্ছে যে ফুল ব্যাকআপ নেওয়া, আর একটা হচ্ছে যে পার্শিয়াল ব্যাকআপ নেওয়া। আর এই ব্যাকআপ গুলোকে আপনি চাইলে অটোমেটিক করতে পারেন, ম্যানুয়াল করতে পারেন। সো দিস ইজ কমপ্লিটলি রিকমেন্ডেড যে আপনি আপনার সিস্টেমে যখন কোনো কাজ করবেন, লাইক আমি আজকে নতুন একটা বিষয় R&D করব অথবা ইমপ্লিমেন্ট করব অথবা কোনো কিছু একটা করব, তার আগে 100% আমার ব্যাকআপটা এনশিওর করতে হবে, ঠিক আছে? সো এই ব্যাকআপ না নিয়ে আমি কোনো রকমের ইমপ্লিমেন্টেশনে যাব না, অথবা রিয়েল টাইম নেটওয়ার্কে কোনো কিছু এডিশন ডিলিশন কোনো কিছুই করব না, যেহেতু রিয়েল টাইম নেটওয়ার্কে এটা রানিং আছে এবং এটা স্টেবল আছে। সো দ্যাট আপনি যদি কোনো রকমের এই জায়গায় কোনো রকমের যদি মিস্টেকেনলি কোনো কিছু হয়ে যায়, সো দ্যাট ইউ ক্যান কাম ব্যাক টু দ্য প্রিভিয়াস স্টেজ। সো এই কারণে আপনাকে এক্সিট প্ল্যানটা সবসময় মাথায় রাখতে হবে। দিস ইজ নট অনলি ফর দ্য মানে R&D অথবা মানে ইমপ্লিমেন্টেশন, এডিশন, ডিলিশন, হোয়াট এভার। ইট ক্যান বি অলসো আপনার রাউটার যে কোনো সময় প্রবলেম হতে পারে, ইট ক্যান বি হার্ডওয়্যার ফেইলিওর, অথবা ইট ক্যান বি অ্যাটাক বাই ডিডোস অর ডস অর সামওয়ান এলস, ইট ক্যান বি বার্নড, যে কোনো কিছু হতে পারে। সো ব্যাকআপ ইজ ক্রুশিয়াল। দুইটা ব্যাকআপ, একটা হচ্ছে ফুল ব্যাকআপ, একটা হচ্ছে পার্শিয়াল ব্যাকআপ। ফুল ব্যাকআপের মধ্যে আপনি স্পেসিফিক পোর্শন গুলো নিতে পারবেন না। স্পেসিফিক পোর্শন লাইক আমি ফিল্টারের যে কনফিগারেশনটা আছে, শুধু ফিল্টারের কনফিগারেশনটা নিব, আর বাকিটা আমার লাগবে না। সো এইভাবে আপনি স্পেসিফিক্যালি কোনো একটা কনফিগারেশনকে আপনি ওখান থেকে নিতে পারবেন না সিস্টেম ব্যাকআপে, যেটা পারবেন হচ্ছে পার্শিয়াল ব্যাকআপ থেকে। পার্শিয়াল ব্যাকআপ থেকে আপনি চাইলে এভরিথিং নিতে পারবেন, পোর্শন ওয়াইজ। সো কমান্ড বেজে কিভাবে আপনারা ব্যাকআপ নিবেন সেটাই বলা আছে। এক্সপোর্ট ফাইল, ব্যাকআপের নাম দিলাম এবং ডেট দিলাম। এটা যেটা হবে সেটা হবে হচ্ছে পার্শিয়াল ব্যাকআপ। আর একটা যেটা হবে সেটা হচ্ছে সিস্টেম ব্যাকআপ সেভ নেম। এটা এনক্রিপশন আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। সো এনক্রিপশন হলে আপনার TLS এ এনক্রিপ্ট হবে, সো আপনার কনফিগারেশন ফাইলটা এনক্রিপ্টেড থাকবে, ব্যাকআপ সেভ। সো এই দুইভাবে আপনি ব্যাকআপটা নিতে পারবেন। সো আমরা অলওয়েজ রিকমেন্ড করি হচ্ছে যে দুইভাবেই আপনি নেন। কেন নেন? এই কারণেই যে আপনি যখন মানে ফুল ব্যাকআপটা যখন নিবেন, কোনো কিছু করলেন, আপনার হয়তো পুরো ব্যাকআপটা আপনার ওই জায়গায় লাগতেছে না, ফুল ব্যাকআপটা লাগতেছে না, শুধুমাত্র হয়তো কিউ অপশন গুলো লাগতেছে, অথবা ফায়ারওয়ালের অপশন লাগতেছে, অথবা অ্যাড্রেসের অপশন লাগতেছে, অথবা লেয়ার 7 প্রোটোকলের অপশন লাগতেছে। সো আপনি পুরোটা দিলে আবার দেখা গেল যে আপনি আরেকটা রাউটারে যে কনফিগারেশন করতেছেন ওটার উপরে ওভারল্যাপ হয়ে গেল, আবার এগুলোকে মুছে, এটা অনেক সময় হ্যাসেল হয়। সো এই যে RSC টা হয়, এটা হচ্ছে পার্শিয়াল ব্যাকআপের এক্সটেনশন হয় RSC। আর ডট ব্যাকআপ যেটা হয় এটা ফুল ব্যাকআপের এই অপশনটা। এই RSC ফাইলটাকে আপনি টেক্সট অথবা নোটপ্যাডে ওপেন করতে পারবেন, সো দ্যাট আপনি কমান্ড বেস লাইনে যেটা আছে আপনি ক্লিয়ারলি বুঝে যাবেন। আর ব্যাকআপ ফাইলটা আপনি অনলি মাইক্রোটিকে ইনসার্ট করতে পারবেন, নোওয়্যার এলস। এন্ড অফ কোর্স মাইক্রোটিকে ব্যাকআপ নেওয়ার সাথে সাথে এটাকে মাইক্রোটিকে রাখবেন না, বরঞ্চ পিসিতে রাখবেন কপি করে। যেটা হচ্ছে যে আরেকটা কনফিগারেশন ব্যাকআপ, যেটা হচ্ছে আপনি চাইলে ইমেলে নিতে পারেন। ইমেলে আপনি ব্যাকআপ ফাইলও নিতে পারেন, RSC ফাইলও নিতে পারেন, যেভাবে নিতে পারেন। সো মাইক্রোটিকে আমি যখন একটা ইমেল বলতেছি যে ইমেইলের মাধ্যমে সে ব্যাকআপ গুলোকে আসলে যখন পাঠাবে, তখন সে আসলে মাইক্রোটিকটা একটা মানে ইমেল যে পাঠাবে তার জন্য একটা প্রোটোকল দরকার, SMTP দরকার, যে সে কোন জায়গা থেকে পাঠাবে। তো আমরা ওপেন সোর্সটাকে আমি ইউজ করেছি, যে আমি জিমেইল থেকে আমার এই আইডি থেকে আমি মেইল পাঠাতে পারছি, সো দ্যাট মাইক্রোটিক বুঝবে যে আমি যেহেতু এখানে অথেন্টিকেশন দিয়ে রেখেছি এবং TLS দিয়ে রেখেছি, সার্ভার এটা একটা গুগল সার্ভার। তো মাইক্রোটিক যখন মেইল পাঠানোর জন্য চিন্তা করবে, তখন সে অ্যাকচুয়ালি এই সার্ভারটাকে ইউজ করবে এবং আমার আইডিকে ইউজ করবে। এটাকে এনাবল করে আমাকে স্ক্রিপ্টটা ডান করতে হবে, অফ কোর্স এটার জন্য আপনাকে গুগলে মানে জিমেইলে গিয়ে আপনাকে কি বলে পপ আইম্যাপ এটা এনাবল করে দিয়ে আসতে হবে। একটা সিম্পল মেইল পাঠানোর জন্য আমি ইউজ করেছি যে কমান্ড বেস লাইনে আমার SMTP-টা কনফিগার হলো কিনা। টুল থেকে ইমেইলে গিয়ে সেন্ড টু ইমেইল অ্যাড্রেস, সাবজেক্টটা দিব অবশ্যই, বডিতে কি লেখা থাকবে,
আর টিএলএস ইউজ করতেছে ইয়েস। সো এটা দেওয়ার পরে আমি এখানে মেলটা রিসিভ করেছি। সো ইট ওয়ার্কস। সো অ্যান্ড ইট উইল বি ওয়ার্কিং। আপনারা যদি এটা ইমপ্লিমেন্ট করে দেখেন, সো এটা কাজ করে রিয়েল নেটওয়ার্কে। স্ক্রিপ্ট যেটা হবে যে এটা অটোমেটিক করার জন্য এই স্ক্রিপ্টটা লাগবে আপনাদের, অটোমেটিক্যালি যে মেলটা পাঠাবে এর জন্য স্ক্রিপ্ট লাগবে। কারণ হচ্ছে যে স্ক্রিপ্টটা যেটা হবে যে এটা হচ্ছে ট্রিগার করবে। স্ক্রিপ্ট একটা প্রসেস থাকবে, এই প্রসেসকে রান করার জন্য একটা ট্রিগার লাগবে। ওকে আমি বলে দিলাম যে তুমি প্রতিদিন 9টার সময় ঘুম থেকে উঠবা, 6টার সময় ঘুমাবা, একদম এটা যদি একটা মেশিনকে বলতে 9টা বাজলে তো একটা ট্রিগার করতে হবে, একটা ফায়ার করতে হবে, অথবা ওটাকে রান করানো শুরু করতে হবে যে 9টা বাজে এটা স্টার্ট হবে, অথবা 6টা যখন বাজে তখন আবার আরেকটা ট্রিগার হবে। সো এই টাইম ফ্রেমটা আমরা অবশ্যই শিডিউলিং এর মধ্যে করে দিব। শিডিউলিং যখন ট্রিগার করবে তখন এই স্ক্রিপ্টটা রান হবে। সো দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি শিডিউল এবং স্ক্রিপ্টিং এর মধ্যে। সো আমি এই জিনিসটাকে একটু বুঝাই বলি যে লগের মধ্যে আপনারা কি দেখতে পারবেন, যখন ঠিক এক্স্যাক্টলি যে সময়টাতে আমি ট্রিগার করে রাখছি ওই সময়টা যদি বাজে লগে অটোমেটিক্যালি চলে আসবে যে মাইক্রোটিক ব্যাকআপ প্রসেস হ্যাজ বিন স্টার্টেড, এই লেখাটা দেখাবে। সো দিস ইজ হোয়াট লগ ইনফো। এরপরে হচ্ছে গ্লোবাল ব্যাকআপ ফাইল কনফিগ ব্যাকআপ, এটা এখানে কাজ করবে। দেন আবার লগ ইনফো দেখাবে যে ডিলিটিং ওল্ড ব্যাকআপ। এটা এই যে মানে অ্যাপোস্ট্রফির ভিতরে যেটা মানে এটার ভিতরে যেই লেখাটা আছে এটাকে আপনি চাইলে আপনি যে মতো করে লিখতে পারেন। এখানে আপনার নামও দিতে পারেন, ওয়েলকাম টোয়েলকাম হাবিজাবি যে কোনো কিছু দিতে পারেন, নো ইস্যু। সো এটা জাস্ট বোঝার জন্য যে এই প্রসেসে অ্যাকচুয়ালি কি হচ্ছে। সো দিস ইজ দ্য সিকোয়েন্স অ্যাকচুয়ালি ওই সময়টাতে কি হয়। দেন আমি এখানে বলে দিতে পারি সিস্টেম ব্যাকআপ। ইট মিন্স সিস্টেমের ভিতরে গিয়ে ব্যাকআপে যাবে, তারপরে ব্যাকআপের ফাইলের নামটা দিবে হচ্ছে সেভ ব্যাকআপ ফাইল নামের নামটা দিবে। এর আগে অবশ্যই ডলার আছে, এটা অবশ্যই দিতে হবে। তো ফাইলের নাম হবে সেভ ব্যাকআপ ফাইল। আর লগ ইনফোতে আবার দেখাবে ব্যাকআপ প্রসেস পজিং ফর 10 সেকেন্ড। সো ইট কমপ্লিট। সো তার মানে এই কমান্ডটা যখন রান হয়ে যায়, আমরা ম্যানুয়ালি একটু আগে দেখলাম যে যখন এখানে দিচ্ছি দেখেন এখানে সেভ ব্যাকআপ মানে সিস্টেম ব্যাকআপ সেভ নেম, আমরা ব্যাকআপের নাম দিচ্ছি। সো এই পোরশনটাতে আসলে এই জিনিসটা দেখতেছি সিস্টেম ব্যাকআপ সেভ নেম, এই যে ব্যাকআপ। আচ্ছা, সো এটা ব্যাকআপটা হয়ে গেলে তখন সে আবার লগটা সে আমাকে বলবে যে এটা মেইলে পাঠানো হচ্ছে। তখন এই মেইলে যে পাঠানো হচ্ছে তখন আমাকে এই টুলস এর এই জায়গা থেকে তখন মেইলে পাঠায়, আর আমি তাকে অ্যাটাচমেন্ট হিসেবে পাঠিয়ে দিচ্ছি ফাইলটা। কোন ব্যাকআপ ফাইলটা? এই ব্যাকআপ ফাইলটাকে আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি। সো এটা যদি আমি করে দিই তাহলে আমার প্রতিদিন আমি এখানে ইমেইলে আমি আসলে অ্যাটাচমেন্টটা রিসিভ করব, মানে এইভাবে অ্যাটাচমেন্ট আমি রিসিভ করব। সো এটার জন্য আমার দরকার হচ্ছে স্ক্রিপ্টে আমি স্ক্রিপ্টিং রান করলাম। এখানে অবশ্যই খেয়াল করতে হবে যে এখানে স্ক্রিপ্টের নাম যেটা আছে এই নামটা শিডিউলের জন্য এই নামের সাথে ম্যাচ করাতে হবে। জাস্ট এটাই হচ্ছে যে আমার ব্যাপার। এখন আমি বললাম কি যে এখানে নামটা দিলাম কি হবে এবং কত ডেট থেকে স্টার্ট হবে, কোন সময়টাতে এটা ট্রিগার করবে আসলে, মানে কোন সময়টাতে রান করবে স্ক্রিপ্টটাকে রান করানোর জন্য। অবশ্যই ইন্টারভেলটা 1 ডে দিতে হবে। আপনি যদি 1 ডে যদি ইন্টারভেল যদি না দেন অথবা 24 আওয়ার্স, ডবল জিরোটা হচ্ছে আওয়ার, মিনিট, তারপর সেকেন্ড। প্রথম ঘরে যদি আপনি 24 দিন দেন তাহলে 1 ডে এটা লাগবে না, আর যদি 0 দেন তাহলে 1 ডে। আদারওয়াইজ সে 24 আওয়ার্স কে কাউন্ট করবে না, বরঞ্চ সে কাউন্ট না করে একবার ট্রিগার করে তারপরে আর সো এইটা দিয়ে নিচের যে ইন্টারভেলটা এই ইন্টারভেল দিয়ে তাকে লুপিং করানো হচ্ছে। আর অন ইভেন এই মেইল ব্যাকআপ এইটা যেটা আছে এটা অবশ্যই সো দ্যাট এই 6:50 বাজলে সে এই ইভেন্টটাকে কল করবে, আর এই ইভেন্টটা হচ্ছে যে এখানে নেম এটা যেটা আছে ওটা, আর সেটাই হচ্ছে যে এই স্ক্রিপ্টটা। তাহলে এইভাবেই হবে। সো আমার মনে হয় যে আমি টাইমের শেষে আসছি। সো আমি পার্টিসিপেন্টদেরকে একটু আনমিউট করে দেই। আপনারা কথা বলতে চাইলে এখন একটু মাইকটা অন করে কথা বলতে পারেন। হ্যাঁ, চেষ্টা তো আমরা কি কন্টিনিউ করব নাকি এখানে এটাকে? জি ভাইয়া কন্টিনিউ করেন। ব্যাপার হচ্ছে কি অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এখন তো সবাই জামাত হচ্ছে না, সবাই বাসায় নামাজ পড়তেছে, সেহেতু আপনি কন্টিনিউ করতে পারেন। একটু 10-20 মিনিট লেট হলেও সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কতক্ষণ পর্যন্ত রান করতে পারবো ভাইয়া?
আধা ঘন্টা 7:30 না? করতে থাকেন ভাইয়া, শেষ না হওয়া পর্যন্ত করতে থাকেন করতে থাকেন। করতে থাকেন। আমরা তো সবাই বাসায় নামাজ পড়বো, আমরা তো সবাই বাসায় নামাজ পড়বো, তাহলে আমার মনে হয় না কারো কোনো সমস্যা হবে। করতে থাকেন। আচ্ছা ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি, আমি চালাচ্ছি। আচ্ছা ভাইয়া, ওকে, আমাকে শোনা যাচ্ছে নিশ্চয়ই? সো দেবো তো এটা হচ্ছে যে অটোমেটিক্যালি আমার এই সময়টাতে যখন ঠিক 6:50 বাজবে, এই সময়টাতে সে অ্যাকচুয়ালি শিডিউলারটাকে অন ইভেন্ট মেইল ব্যাকআপকে সে কল করবে, আর মেইল ব্যাকআপে বলা আছে আমার স্ক্রিপ্টিং, আর এই স্ক্রিপ্টিং এখানে ওই সময় অনুযায়ী রানিং হওয়া শুরু করবে। সো এইভাবে আপনি এটাকে ফুল ব্যাকআপও নিতে পারেন, আর চাইলে পার্শিয়াল ব্যাকআপও নিতে পারেন। তো পার্শিয়াল ব্যাকআপের জন্য যেটা করতে হবে আপনাকে, এইখানে যেটা দেওয়া আছে সিস্টেম ব্যাকআপ নেম, সরি এই যে সিস্টেম ব্যাকআপ সেভ নেম, এই যে এই ফাইলের নামটা। সো এক্স্যাক্টলি এই জিনিসটা এখানে, আচ্ছা এইটা কি কারোর কাছ থেকে আসতেছে এই লেখাটা, মানে এই দাগটা? প্লিজ একটু ইগনোর করবেন না। এখানে তখন আমি এই জিনিসটা দিব হচ্ছে এই যে এইটা যেটা আছে এক্সপোর্ট ফাইলের নামটা দিব। সো আপনি যদি আরএসসি মোডে চান তাহলে আপনি এটা দিবেন, আর ব্যাকআপ ফাইল হিসাবে চাইলে আপনি যেটা দেওয়া আছে ওটাই। ওকে, আমি পরের প্রশ্নে যাই। এটা হচ্ছে রিস্টোরের ওয়ে, সিস্টেম ব্যাকআপ লোড নেম নামটা দিয়ে দিলে হবে, বাট এটা ফাইলের ভিতরে থাকতে হবে। জাস্ট মাইক্রোটিকের এখানে যে ফাইল অপশনটা আছে ফাইলের ভিতরে থাকতে হবে, তখন সেই জায়গা থেকে। এটা নিয়ে আর তেমন কিছু বলবো না। এটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাক ফিল্টারিংটা হচ্ছে যে আপনি যদি চান যে আপনার এআরপি তে যারা যে ম্যাকগুলো আছে, লার্নড যে ম্যাকগুলো আছে, শুধু ওই ম্যাকগুলোকেই আপনি অ্যালাউ করবেন আপনার সিস্টেম ইউজের জন্য অথবা আপনার রিসোর্স ইউজের জন্য। যেই ম্যাকগুলো আপনার এআরপি লিস্টে আছে শুধু ওই ম্যাকগুলোকেই আপনি অ্যালাউ করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আদার যদি কোনো ম্যাক আসে, লাইক আমি কোনো একটা সিস্টেমে এন্ট্রি করলাম, এন্ট্রি করে আমি কানেক্টেড হয়ে গেলাম, তাহলে আমার ম্যাক তো রাউটারের এআরপি তে চলে যাবে। তাহলে এখন আমি যদি এখানে বলে রাখি, যদি আমার যেই ম্যাকগুলো অ্যালাউড আছে ওই ম্যাকগুলো বাদ দিয়ে বাকি আর ম্যাকগুলো আসলে আমি অ্যালাউ করব না, তাদেরকে আমি অ্যালাউ করতে চাই না, তখন সেই ক্ষেত্রে আমার সিকিউরিটিটা কিন্তু আরেক স্টেপটা এনহ্যান্স করলো। সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে ম্যাকগুলোকে আমরা অ্যালাউ এবং ইগনোর করি। সো এইটার জন্য যেটা হবে সেটা হচ্ছে যে আপনার ইন্টারফেসটাকে, যেই আপনার ল্যানটাকে আপনার ওই ম্যাক ফিল্টারিং করতে যাচ্ছেন, ওই ইন্টারফেসটাকে এআরপি রিপ্লাই অনলি দিবেন। তো রিপ্লাই অনলি দিলে যেটা হবে সেটা হচ্ছে যে রিপ্লাই অনলি এই এআরপি মোডে যেটা কাজ করে সেটা হচ্ছে যে সে ম্যাক অ্যাড্রেস টেবিল চেক করে, ম্যাক অ্যাড্রেস টেবিলে যদি ওই ম্যাকটা পায় তাহলে সে এটাকে অ্যালাউ করে, আদারওয়াইজ সে ওই রেসপন্সটা ওই রিপ্লাইটা সে অ্যাকচুয়ালি শুনে না। সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি এআরপি রিপ্লাই অনলি। সো রিপ্লাই অনলি ইফ exist in ERP। এটা করার পরে ইন্টারফেসে ARP করার পরে ওই যেই নামটা আমি ইয়ে করেছি ইন্টারফেস, ওই ইন্টারফেসে আমি ধরেন যে এখানে আমার ম্যাক অ্যাড্রেস আমার এই ম্যাক গুলো পেয়েছি, তাহলে আমি ওই ইন্টারফেসে যদি এই ম্যাকটা যদি স্ট্যাটিক্যালি যদি সোজা কথা, তখন আমার এখানে যে ডাইনামিক ম্যাক গুলো থাকবে ওই ম্যাক গুলো আর ডাইনামিক থাকবে না, তখন স্ট্যাটিক্যালি আমার ওই ইন্টারফেসের এগেইনস্টে চলে যাবে। সো দ্যাট যে কেউ যদি আমার এখানে যদি কানেক্টেড হয়ে যায় এবং ডাইনামিক্যালি যদি কোনো ম্যাক পেয়ে যায়, তাহলে যেটা করবে সে এআরপি যেহেতু রিপ্লাই অনলি বলা আছে, তাহলে ওই ম্যাক অ্যাড্রেস থেকে আর কোনো রকমের যদি রিকোয়েস্ট আসে তাহলে সে লিসেন করে না, বরং ডিসকার্ড করে। সো লেয়ার 2 তে এটা ভালো রকমের একটা সিকিউরিটি দেয় যে আননোন কোনো ম্যাক অ্যাড্রেস আমার নেটওয়ার্কে এসে অ্যাকচুয়ালি ইনফরমেশন শেয়ার করতে পারবে না। সো দিস ইজ হোয়াট দ্য লেয়ার 2 সিকিউরিটি। কারণ লেয়ার 2 অ্যাকচুয়ালি
ম্যাকের যে ভার্নারেবিলিটিস আছে এটা কিন্তু ম্যাসিভ। অনেক কেস স্টাডি আছে এই ইয়েগুলো নিয়ে। তবে একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা কখনোই আপস্ট্রিমের ম্যাককে স্ট্যাটিক করবেন না। আপস্ট্রিমের ম্যাককে যদি আপনি স্ট্যাটিক করেন তাহলে আপস্ট্রিমে যদি আইএসপি যদি কোনো রকমের চেঞ্জেস করে অথবা সে ধরেন যে কোনো একটা এসএপি মডিউল চেঞ্জ করলো অথবা আপনার পোর্টটাকে যদি সে চেঞ্জ করে বা অন্য কোনো পোর্টে নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে হবে কি যে আপনার নেট না পাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে? সো সেক্ষেত্রে এটা একটা ইন্টারাপশন হবে। সো আপস্ট্রিমের পোর্টটাকে আপনারা সবসময় ডাইনামিক রাখেন, শুধু ওই পোর্টটাকে ডাইনামিক রাখেন আর বাকি পোর্টগুলোকে স্ট্যাটিক রাখেন, কারণ আপস্ট্রিমের আদার এন্ডে আপনার কন্ট্রোল নেই, সো দ্যাট ওই জায়গা থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারে এই জন্য। ওকে, এখানে হচ্ছে যে নেটিং এর অপশন, এখানে নেট আপনারা সবাই জানেন, নেট আপনারা সবাই করেন। বেসিক্যালি আজকের এই সেশনটা একদম খুবই বেসিক সেরকমও না, একদম খুবই হাই লেভেলের সেরকমও না। আমি চেষ্টা করেছি যে মিড রেঞ্জে রাখার জন্য, সো দ্যাট এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড বেসিক্যালি বেসিক কনফিগারেশন গুলো নিয়ে। ওকে, 33 মিনিটস, 7 মিনিটস পরে ডিসকানেক্ট হয়ে যাব। সো দ্যাট আমি বরঞ্চ একটা কাজ করি, আমাদের মিটিং রুমে অলরেডি পেন্ডিং অনেকেই আছে। সো আমি একটা কাজ করি, আমি আরেকটা লিংক ক্রিয়েট করে আমি আপনাদেরকে একটু চ্যাট বক্সে দেই। আমাকে একটু টাইম অ্যালাউ করেন প্লিজ। মানে হলো 6 জন 7 জন বাইরে নিয়ে তাহলে হলো ওই 3 জন করে জানো, 3 জন করে জানো যাবো 6 জন নিয়ম 7 জন না কি যে একজন দিছে কি লো একটা লিংক দেওয়ার কথা, লিংক দেব এইটাই নাকি আরেকটা লিংক দেব, লিংক দিয়ে দেব কয় মিনিট স্যার? 5 মিনিট ডিসকানেক্ট হয়ে যাবে। मैडम मेरी में आई है আপনারা একটু বলেন যে মিটিং আইডি আর পাসওয়ার্ড আমি চ্যাট বক্সে দিয়েছি। সরি দেন নাই এভরিওয়ান, ভাই দেন নাই, চ্যাট বক্সে দিয়েছি। সবাই কি আইডিটা পেয়েছেন? আমাদের গেলে আছে জানা যাবে সমস্যা নাই, রোজা হয়েছে না তোমারটা চালু আছে? নেট পাই কিনা আমরা? নেট আইলে কোন দিকে? আরে নেট নেই তো, নেট ছাড়া চালু আছে। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। এখানে সবাই আসলে নেট করেন, মাসকুলিটি করেন, তো মাসকুলিটি ওটা নেট পেলে কোন দিকে? হ্যাঁ আমাদের দিরা মনে হবে সোর্সনেট থেকে, মানে আমার ডাউনসাইড থেকে যত ধরনের নেটওয়ার্কই আছে তারা যদি আমার আপসাইডে যেতে চায় তাহলে এখান থেকে তাকে অ্যালাউ করা আছে, যদি আমি সোর্স অ্যাড্রেস কোনটা যদি না দিয়ে দিই। তো এটা একটু ভার্নারেবল এই কারণে যে আমরা ডাইরেক্ট ওটা জয়েন করব, দেখতে থাকো ইএমজি নেটওয়ার্ক থাকতে পারে, দেখতে থাকো, নেট প্রিভিলেজ দেওয়া ওটা কেটে দাও, তারাও কিন্তু অ্যাকচুয়ালি আপস্ট্রিমে চলে যাচ্ছে। স্পেশালি প্রিফিক্সটা যদি আমি বলে দিই, প্রিফিক্সটা বলে দিলে এটা হবে যে স্পেসিফিক আমার শুধু ডাউনসাইডের আমার এই প্রিফিক্সগুলো আসলে বাইরে যাবে আর বাকি প্রিফিক্সগুলো বাইরে যাবে না, এটা আমি বলে দিতে পারতেছি। আরেকটা জিনিস বলি যে অ্যাডভান্সে আমি যে এত ভালো লাগে জানো এটা
হ্যাঁ জেনারেটর চালু হয়েছে চালু তো হয়েছে হ্যাঁ এরকম হবে না হ্যাঁ ওর মেরি কত পাসওয়ার্ড কত কোনটা পার্সোনাল অর্ডারে সিক্স না 7 8 এটা আমরা ঢুকবো না ওটা ঢুকবো না আচ্ছা আমরা তো আমার মোটিভটা তো বুঝতে পারছেন আপনারা যে আমরা নেটে আমরা সোর্স অ্যাড্রেসটাকে দিব ঠিক আছে আমরা শুধুমাত্র যে আমরা যেটা করি যে চেইনে গিয়ে সোর্স নেম দিই আর এখানে গিয়ে মাস্টার দিই মানে দিস ইজ নট অ্যাকচুয়ালি কারণ এটা যদি করি তাহলে যেটা হবে যে আমার ডাউনসাইডে সব ফিক্স হয়ে যাবে তাই না আমি চাই যে টাইম মিলে আমরা আমি এই ডাউনসাইডে যে ফিক্স করি তারাই আমাদের যাবে বাকিরা তারা বিরাতম ই না কারেন্টের একটা জোর শাক আছে তারা বি এলে কারেন্ট বন্ধ করে দেবো লিস্টটা দিয়ে দিতে পারেন অথবা আমরা অ্যাড্রেস লিস্ট ইউজ করতে পারি সো অ্যাড্রেস লিস্টটা হচ্ছে যে এখানে যে কোনো একটা নাম হতে পারে সেটা আমি গতকাল করছিলাম অ্যালাউ প্ল্যান জাস্ট লাইক করার জন্য সো আমি এখানে পার্টিকুলারলি একটা কমপ্লিট প্রিফিক্স কে দিতে পারি কমপ্লিট প্রিফিক্স কে দিতে পারি অথবা সিঙ্গেল আইডি দিয়ে আমরা এটাকে ইউজ করতে পারি সিঙ্গেল দিয়েও এখানে আইডি আমরা বসাতে পারি সো that multiple IP address এখানে দিতে হবে এখানে দিতে হবে কপি করে দিতে হবে সো আপনি হয়তো এই পলিসি করতে পারেন যে আপনার নেটওয়ার্ক কমিটা স্যার আপনি চাচ্ছেন হচ্ছে যে 130 এর পর থেকে যারা এসেছে তারা নেট পাবে না 130 যারা আছে তারা নেট পাবে তাহলে আপনি এখানে নেটওয়ার্কটা স্পেস করতে পারেন পরীক্ষা আজকে তো পরীক্ষা দেবো না নাম আমি সব লিখে রাখছি একটা পরীক্ষা দিয়ে এরা ওরা একটা দেওয়া সমস্যা নেই আমি তো দেখাইলাম 7 8 90 34 9 লিখে দিছে ওয়াইফাই সিগন্যাল অনেক কম 9489 তেরোজন চলবো বুঝে করে দেওয়া চলবো আমরা ভালোই সময় চলবো টোট টোট দেখছো লাইট থাকার কথা সুবিধা আনবো ভাই প্রথম যে 30 মিনিট টাইম নিল তারপরে আবার একটা বাইরে গেল ওরা মানে ওরা এক সাবজেক্ট আলাদা নাকি একজন পরীক্ষা দিয়ে আর একজন দিতে হবে সমস্যা না ঠিক দেখাইলাম না গো শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ জি ভাই শোনা যাচ্ছে শোনা যাচ্ছে ভাই ওকে তাহলে যেটা করতেছি সেটা হচ্ছে যে এখানে আমরা /25 দিয়ে দিলে তাহলে আমার 127-28 পর্যন্ত চলে আসছে বাকিরা আলটিমেটলি নেট পাবে না তার মানে আমি তখন এটাকে প্রিফিক্সগুলোকে
আলাদাভাবে দিয়ে দিতে পারতেছে, ঠিক আছে? সো এইটা যখন আমি এখানে বানাবো, যে অ্যাড্রেস লিস্ট বানাবো, তখন আমি এটা অবশ্যই নেটে গিয়ে এটাকে কল করব, অ্যাডভান্স সোর্স অ্যাড্রেস লিস্ট। সোর্স অ্যাড্রেস লিস্ট এখানে তখন আমি অ্যালাউড ল্যানকে দিয়ে দিব। অ্যালাউড ল্যান এখন এখানে মাস্কুরেট করে দিব। এখন যেটা হবে সেটা হচ্ছে যে অ্যালাউড ল্যান ইন্টারফেসগুলো, মানে এই লিস্টের মধ্যে যারা থাকবে শুধু তারাই এখন আমার মাস্কুরেট হবে, আর বাকিটা আর নেট পাবেন। ব্যাপারটা হবে এরকম। এখন এখানে মজার বিষয়টা হচ্ছে যে এরকম, যে আপনি যখন কোনো ফায়ারওয়াল করেন অথবা ফিল্টারিং করেন, এটা যেই স্ট্রিংটা নেন এটা ভাইস ভার্সা হয়। ভাইস ভার্সা মানে হচ্ছে যে আপনি চাইলে এটাকে উল্টানুপাতিক আকারে ইউজ করতে পারেন, আবার এটা সোজাভাবে ইউজ করতে পারেন। এই যে আমি বললাম যে যারা অ্যাড্রেস লিস্টের মধ্যে আছে তাদেরকে আমি বললাম কি যে মাস্কুরেট করলাম। এখন আমি চাইলে এই মাস্কুরেটটাকে জাস্ট কিচ্ছু না, সবই সেম থাকবে। আমি যদি এখানে যদি একটা টিক দিয়ে দিই, এটার মানে হচ্ছে যে নট ইকুয়াল। তার মানে হচ্ছে যে অ্যালাউড লিস্টে যারা আইপি আছে তারা মাস্কুরেট এখানে যেহেতু না বলা আছে হবে না। ব্যাপারটা হচ্ছে এরকম যে জাস্ট অ্যালাউড লিস্টে আমি একটা তো আইপি লিস্ট বানাইছি, এখন এই লিস্টের মধ্যে এটা যদি না দেই তাহলে জাস্ট উল্টা হচ্ছে যে এই শুধু এরাই মাস্কুরেট হবে। আর যদি আমি শুধু এতটুকু দিয়ে দিই তাহলে হবে যেটা হচ্ছে যে এই লিস্টে যারা আছে তারা বাদ দিয়ে বাকিরা হবে। সো এই যখন ফায়ারওয়াল অথবা যখন কোনো রুলস করতে যাবেন আপনি, এই রুলসটাকে কনসেপ্টটাকে আগে তখন ক্লিয়ার করলে একই কনসেপ্টে আপনি একই কনফিগারেশনে ইয়েস হবে। মানে আমরা ছোটবেলায় যেটা বলতাম আর কি, যে চেঞ্জ দ্য সেন্টেন্সেস উইদাউট চেঞ্জিং মিনিং, ব্যাপারটা এরকম হয় আর কি। সো এইটাই। আদারওয়াইজ আপনি এটাকে চাইলে ড্রপ যদি করেন তাহলে এখানে ধরেন মাস্কুরেট না করে এখানে আপনি চাইলে রিডিরেক্ট করতে পারেন অথবা পাস থ্রো করতে পারেন, সোর্স টু ডেস্টিনেশন করতে পারেন। তো এনিওয়ে এটাই। তো এখন এই অ্যাড্রেস লিস্টের কাজটা হচ্ছে এটা, এবং এই অ্যাড্রেস লিস্ট দিয়ে শুধুমাত্র যে এই কাজগুলো না, আপনি এই অ্যাড্রেস লিস্ট রিলেটেড যত ধরনের কাজ আপনি এই অ্যাড্রেস লিস্ট থেকে করবেন। লাইক আপনি চাচ্ছেন যে কোনো বিডিএক্স এর আইপি গুলো রাখতে চাচ্ছেন এখানে, এবং ওই আইপি গুলোর উপরে একটা আপনি আলাদা ইয়ে করতে চান, প্রায়োরিটি দিতে চান, অথবা আপনি এখানে কোনো ভয়েস পোর্ট করতে চাচ্ছেন, ভয়েপ করতে চাচ্ছেন, এবং ভয়েপের আপনি কিছু পারমিশন দিতে চাচ্ছেন যে প্রায়োরিটি বেস অনুযায়ী। সো আপনি এখান থেকে অ্যাড্রেস লিস্ট গুলো ক্রিয়েট করে দেন। এবার আপনি ফিল্টার করছে এই অ্যাড্রেস লিস্ট গুলোর উপরে কি করবেন সেটা হচ্ছে মেজার করবে। সো আপনি কাকে ইন্টারনেট দিবেন কাকে দিবেন না সেটাও যদি করেন। সো আমরা কর্পোরেট বেস থেকে যদি বলতেছি যে যেহেতু আমার স্লাইডটা ছিল কর্পোরেট বেস, বাট এইটা কনসেপ্টটা কাজে লাগিয়েই নরমালি অ্যাডভান্স লেভেলে তো কর্পোরেট বেজে মেইনলি যে জিনিসগুলো হয় যে কিছু হোস্টকে কিছু হোস্ট এই সাইটে যাইতে পারে, কিছু হোস্ট যাইতে পারে না, কিছু হোস্ট এর জন্য স্পেসিফিক প্রোটোকল গুলো বাইন্ড করা থাকে, সো এই ধরনের যে প্রসেসগুলো এখান থেকে লিস্টটা ক্রিয়েট করতে হবে। দেন এবার ফিল্টার রুলস থেকে এমন কোন স্ট্রিমিং না যে গান হইতেছে ড্যান্স হইতেছে না জায়গা না। সো আই হোপ আপনারা এই জায়গাটা বুঝতে পেরেছেন। সো আমার রিকমেন্ডেশন হচ্ছে যে আপনারা যখন নেট করবেন তখন সেক্ষেত্রে অনলি মানে চেইন সোর্স নেট আর অ্যাকশন মাস্কুরেট না দিয়ে বরঞ্চ আপনারা ডাউন সাইডের নেটওয়ার্কটাকে স্পেসিফাই করে দেন, which will be more বেসিক ফায়ারওয়াল নিয়ে কথা বলবো এখন। বেসিক ফায়ারওয়াল যেহেতু আমরা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক নিয়ে কথা বলতেছি, এন্টারপ্রাইজ নেটওয়ার্কে কিছু বেসিক ফায়ারওয়াল লাগে। এই যে আমি এখন যেটা বললাম যে সাইট ব্লকিং অথবা প্রোটোকল ব্লকিং, এই ধরনের কিছু বেসিক ফায়ারওয়ালিং জিনিসগুলো লাগে। সাথে কিছু ইন্টারেস্টিং জিনিস আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। লেটস সি, দেখা যাচ্ছে স্লাইড নিশ্চয়ই, রাইট? জি দেখা যাচ্ছে। ওকে, তাহলে ফায়ারওয়াল জিনিসটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে ফায়ারওয়াল জিনিসটা হচ্ছে যে অভিভাবকের মতো, একটা পরিবারের অভিভাবকের মতো। তো এই অভিভাবকের আসলে মূল কাজটা হচ্ছে কি, এই অভিভাবকের মূল কাজটা হচ্ছে যে
তার সন্তানরা ভালো আছে কিনা এবং তার সন্তানদেরকে আনওয়ান্টেড কোনো থ্রেট থেকে অ্যাটাক থেকে এদেরকে বিরত রাখা এবং পরিবারের কোনো রকমের অশান্তিতে তাদেরকে দূর রাখা। তো ফায়ারওয়াল একটা রাউটারের জন্য আসলে একটা অভিভাবক যে আনঅথরাইজড আনওয়ান্টেড থ্রেটগুলোকে তারা নেটওয়ার্কে অ্যাক্সেস করতে দেয় না এবং তার ইনসাইডের নেটওয়ার্কটাকে স্মুথ রাখে এবং হচ্ছে যে ইনকামিং এবং আউটগোয়িং যে ট্রাফিকগুলোর মধ্যে এগুলোর মধ্যে তারা একটা সমন্বয় করে যে কে হোয়াইট লিস্টেড আর কে ব্ল্যাক লিস্টেড এই জিনিসগুলো তারা আসলে চেক করে জাস্ট বিকজ অফ দ্য ট্রেড মেজারের উপর দিয়ে তারা অ্যাকচুয়ালি এটাকে বিচার করে যে একজন অভিভাবক যেরকম কার সাথে মিশতেছে কার সাথে মিশতেছে না এই জিনিসগুলো। সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন। সো অভিভাবক যদি এই জিনিসটা যখন যদি প্রপারলি রান না করে তখন কিন্তু সন্তানের জন্য অভিভাবক যদি সন্তান কি করতেছে না করতেছে এই জিনিসটা যদি ইনবাউন্ড আউটবাউন্ড দুই দিক দিয়ে যদি চেক না করে তাহলে সন্তান কিন্তু থ্রেট হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। সো এই জন্য আমার কাছে এটাকে একজন অভিভাবকের মতো মনে হয় ফায়ারওয়াল। সো আমরা বেসিক ফায়ারওয়ালটা দেখবো যে ইয়াতে কি হয়। সো ফায়ারওয়াল কনফিগারেশনে এই কনফিগারেশনটা অ্যাকচুয়ালি খুবই উপকারী এবং এটা অফকোর্স মাইক্রোটিকো সাজেস্ট করে যে বেসিক ফায়ারওয়ালে এই এতটুকু ফায়ারওয়াল আপনারা আসলে ইউজ করাটা আপনাদের জন্য ফ্রুটফুল। সো এখানে এই ফায়ারওয়ালে অ্যাকচুয়ালি কি কি বলা আছে এটা আমি একটু আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে যে আইপি ফায়ারওয়াল ফিল্টারের ভিতরে চেইন আমি অলরেডি বলেছি যে এখানে ইনপুট চেইনের ভিতরে ফিল্টারে কি কি ধরনের চেইন থাকতে পারে। একটা বলেছি ইনপুট, একটা আউটপুট আর একটা বলেছি ফরওয়ার্ড। তো আমি এটা অলরেডি এক্সপ্লেইন করেছি। আইপি ফিল্টারিং অথবা আইপি টেবিল সম্পর্কে আরো ডিটেইলস এর জন্য আপনাদের আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এখানে যেটা বলা আছে যে অ্যাড চেইন, একটা চেইন অ্যাড হবে যেটা হচ্ছে যে যদি ইনপুট কানেকশনের জন্য যদি কানেকশন স্টেট যদি ইনভ্যালিড হয়। আচ্ছা, এখানে কানেকশন স্টেটের একটা কনসেপ্ট আসছে। কানেকশন স্টেটের কনসেপ্টটা আমি একটু বলি, আপনারা অনেকেই জানেন, তারপরে আমি একটু দেখাই দিই। এখানে এখানে কানেকশন নামে একটা অপশন আছে। আপনারা যখন রিয়েল টাইম নেটওয়ার্কে কোনো একটা রাউটারে দেখবেন যে এই কানেকশনে আসলে কি পরিমাণ মানে ডেটা যে থাকে, মানে আনবিলিভেবল যদি রানিং কোনো নেটওয়ার্কে দেখেন আর কি। সো এগুলো হচ্ছে আমি যখন একটা সাইট ব্রাউজ করতেছি অথবা কোনো একটা সাইটে যাচ্ছি, যাই কিছু করতেছি না কেন, সো এক একটা মানে সেশনের জন্য মাল্টি সেশন কানেক্ট হয়, তার এগেইনস্টে মাল্টি সেশন কানেক্ট। দেখেন আমি এই মাইক্রোটিক দিয়ে কিন্তু কিচ্ছু করতেছি না, ঠিক আছে? আমি কোনো সাইটও ব্রাউজ করতেছি না, কোনো কিছু করতেছি না, জাস্ট এখানে আমি মাইক্রোটিকে লগ ইন করে আসি। ইনফ্যাক্ট ইন দ্য মিন টাইম এখানে গেটওয়েও দেওয়া নাই, দেখি তারপরে দেখি আইপি রাউটস, এখানে গেটওয়েও দেওয়া নাই, ডিএনএসও দেওয়া নাই, কিছু দেওয়া নাই। তারপরেও সে এখানে সোর্স টু ডেস্টিনেশন পর্যন্ত যত ধরনের মানে ওদের কি বলে সোর্স টু ডেস্টিনেশন পর্যন্ত যত প্রোটোকল মাঝখানে থাকে সব প্রোটোকলেরই একটা সেশন ডেভেলপ করে। এই সেশনাল গুলো অ্যাকচুয়ালি বেসড অন কানেকশন। তো এখন কানেকশন যদি ধরেন কোনো প্রোটোকল আরডিপি প্রোটোকলে আমি রিমোট সার্ভারকে লগ ইনের জন্য ট্রাই করতেছি, এখন এই প্রোটোকলটা যদি এস্টাবলিশ না হয় তাহলে কিন্তু আমার কানেক্টিভিটিও এস্টাবলিশ না। আপনি যদি চিন্তা করেন যে আপনি মানে ফোনে কথা বলবেন, এখন ফোনে কথা বলার জন্য আপনার সিপ ট্রাঙ্কিং এনেবল অফকোর্স থাকতে হবে, এন্ড অফকোর্স এখানে আমার কানেকশনটাও মানে কানেকশন পোর্টস গুলো এস্টাবলিশ হতে হবে, আদারওয়াইজ আমার কলটা এস্টাবলিশ হবে না। সোজা কথা আমার প্রোটোকল বেস সেশনাল কানেক্টিভিটি যদি এস্টাবলিশ না হয় তাহলে আমার পার্টিসিপেশনটাও ইউজলেস। সো এই কারণে যেই কানেকশন স্টেট গুলো যদি ইনভ্যালিড হয় তাহলে সে ওগুলোকে ড্রপ করে দেবে। ইট মিনস হচ্ছে যারা এখানে আমার সাথে সেশনাল কানেক্টেড হবে না তাদেরকে ড্রপ করে দেবে। দেখছে ইট মিনস এটা ড্রপ করার পরে সেকেন্ডটা বলতেছে যে যদি কানেকশন স্টেট যদি এস্টাবলিশ হয় তাহলে তুমি একটা কমেন্ট লিখে দাও অ্যালাউ এস্টাবলিশ কানেকশন এবং তাদেরকে অ্যাকসেপ্ট করো। সো এইটাই হচ্ছে যে অ্যালাউ এস্টাবলিশ কানেকশন এবং তাদেরকে অ্যাকসেপ্ট করো।
থার্ডটা হচ্ছে যে যদি ইনপুটে যদি কেউ যদি আইসিএমপি চালায়, আমরা জানি আইসিএমপি পিং প্রোটোকল মানে পিং করার জন্য ইউজ করা হয়ে থাকে। সো এই প্রোটোকল দিয়ে আমরা আসলে পিং রিচেবিলিটি চেক করে থাকি এবং এটাকে অ্যাকসেপ্ট করার জন্য বলা হয়েছে। তার মানে এখানে যদি আপনি যদি অ্যাকশনটাকে যদি ড্রপ করে দিতেন তাহলে প্রোটোকল আইসিএমপি ড্রপ। তার মানে হচ্ছে যদি আপনি এখানকার কোনো আইপিকে বা ওয়ানের যদি কোনো আইপিকে যদি পিং করেন তাহলে অফকোর্স এটা ড্রপ করে দিবে, ঠিক আছে? পার্টিসিপেন্ট তো পেন্ডিং, সো ড্রপ করে দিবে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে আপনি চাইলে ইন্টারফেসটাও বলে দিতে পারেন যে ইন ইন্টারফেস বললে যেটা হবে যে আপনার মানে কোন ইন্টারফেস দিয়ে আসলে সে সেটাকে ড্রপ করবে, সে সেটা স্পেসিফিক করতে পারবে। তো আবার আমি বলে দিচ্ছি ফোর্থটাতে বলতেছি যে আমার ধরে নিচ্ছে আমার ডাউন সাইডে নেটওয়ার্ক হচ্ছে এটা। সো তাকে বলতেছি যে যদি এই নেটওয়ার্ক থেকে যদি কেউ যদি আমার ইয়াতে ঢুকে তাহলে তুমি তাকে অ্যাকসেপ্ট করো। কিন্তু এখানে দেখেন আরেকটা ব্যাপার আছে যে নট ইকুয়াল ইথারনেট 1। তার মানে ইথারনেট 1টা হচ্ছে যে আমার আপলিঙ্কের পোর্ট। তো আমি তাকে বলে দিচ্ছি নট ইকুয়াল ইথারনেট 1। তার মানে 1 পোর্ট দিয়ে তোমার মানে রিকোয়েস্টটা নট গোইং টু, তার মানে সে ল্যান্ড সাইড দিয়ে সে অ্যাকচুয়ালি আসতে পারবে বাট নট ওয়ান সাইড, ঠিক আছে? তো ল্যান্ড সাইডের জন্য এটা যদি আমি যদি নট ইকুয়ালটা যদি না দিয়ে যদি আমি তাহলে আমরা কি সে করি শুধু না ইথারনেট 1 কে কাউন্ট করতো, তাহলে সেক্ষেত্রে আমার এই রুলসটা কিন্তু ফলস হতো। তো রুলসটা দেওয়ার সময় আমাকে আসলে কনসেপ্টটা একটু চিন্তা করতে হবে যে অ্যাকচুয়ালি কোন কনসেপ্টে আমি আগাচ্ছি এবং আমার কনসেপ্টটা এই অনুযায়ী ঠিক আছে কিনা। সো একটা নট ইকুয়াল মানে কিন্তু আমার মিনিংটাকে চেঞ্জ করে দেয়, উল্টাই দেয়। এছাড়া বাকি সবাইকে ড্রপ করে দেওয়ার জন্য বলা হয়েছে অ্যাড চেইন ইনপুট। আমার এখানে লগ ইন বেস অথবা আমার এই দিক থেকে লগ ইন বেস আমার এখানে যেটা আসবে, সো লগ ইন নিউ ইউজার প্লিজ। আচ্ছা, আপনাদের নিউ ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কি ঢুকতে কোনো প্রবলেম হয়েছিল? না ভাইয়া, প্রবলেম নাই। না ভাইয়া, কোনো সমস্যা নেই। না ভাইয়া, একজন পার্টিসিপেন্ট ফোন দিচ্ছে অনেকবার, আমি একটু পিক করি। হ্যালো, জি ভাইয়া। আমার এখানে অলরেডি 86 পার্টিসিপেন্ট আছে ভাই, আমি সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই তো বললো যে না কোনো সমস্যা নেই। অমল, কি তুমি সেশনে আসো? হ্যাঁ দাদা, আছি, আমি আছি। আচ্ছা, আমি তোমাকে নাম্বারটা ফরওয়ার্ড করে দিচ্ছি, তুমি একটু ওনাকে একটু হেল্প করো তো, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা ভাইয়া, আপনি ওই আমার নাম্বারের শেষে 90-তে কল দেন। ও আচ্ছা, অমল আর কি একটু, ঠিক আছে, জি জি। তাহলে আমার মনে হয় যে আমার এখানে যে ফায়ারওয়ালের রুলস গুলো দেওয়া আছে বেসিক, জাস্ট কিছু না, আমার নেটওয়ার্ককে অ্যালাউ করলাম আর বাকি সবগুলো ডিসকার্ড করে দিলাম। আর কানেকশন স্টেট যেগুলো এস্টাবলিশ বলছে ওগুলোকে আমি অ্যালাউ করব, ইনভ্যালিড গুলোকে আমি আর ডিসকার্ড করব, আর আইসিএমপিটা এনাবল করব। দ্যাটস ইট। আইসিএমপিটা চাইলে আমি ড্রপ করে দিতে পারি, নো ইস্যু। সো ইট ডিপেন্ডস অন মাই রিকোয়ারমেন্ট। আমি চাই না যে আমার এখানে ওয়ানের আইপিটা কেউ পিং করুক। সো আমরা রতে যেটা করলাম যে ডিএনএস অ্যাটাক যে এটা ব্লক করা আছে, সো এটা আমরা একইভাবে ফিল্টার রুলস এর মধ্যে করতে পারি। এখানে দেখেন আমি যদি একটু রুলসটা একটু বুঝাই বলি, ফিল্টার অ্যাড অ্যাকশন করব হচ্ছে ড্রপ চেইন। আমি একটা রাউটার সার্ভিসের একটা নাম দিলাম, কমেন্ট দিলাম হচ্ছে ডিএনএস অ্যাটাক। ডিএনএস এর পোর্ট আমরা জানি হচ্ছে 53। ইন ইন্টারফেস যদি আমার ওয়ান ইন্টারফেস দিয়ে যদি আসে এবং প্রোটোকল টিসিপি, দ্যাটস ইট। প্রোটোকল এবং টিসিপি প্রোটোকল আর ইউডিপি প্রোটোকল। সো এটা যদি হয় তাহলে ড্রপ করতেছি আমি চেইন একটা দিলাম যে 17, অথবা এখানে কিন্তু আমরা চেইনটা কিন্তু একটা ইয়াও দিতে পারতাম যে ইনপুট চেইনও দিতে পারি এখানে, নো ইস্যু। প্রোটোকল 17, 16 টিসিপি আর ইউডিপি ইন ইন্টারফেস এটাতে। ওকে, এই যে 53, সরি এখানে আমার মনে হয় পোর্টে একটা ভুল হয়েছে। ইউডিপি আর এখানে আরেকটা ফায়ারওয়াল হবে যে টিসিপি তে ফায়ারওয়াল হবে, আর এখানে টেলনেটটা বন্ধ করা হয়েছে 23 তে। টেলনেটটা বন্ধ করা হয়েছে ইন ইন্টারফেসে বাইরে থেকে, সরি এখানে লেখাই তো আছে। সো
আমি দুইটা দিব অ্যাকচুয়ালি, 53 তে ইউডিপিও দিব, একটা টিসিপিও দিব, আর টেলনেটের জন্য টিসিপি রাখলেই হবে, নো ইস্যু। আমার মনে হয় যে আপনি ফায়ারওয়ালটা, এই কমান্ড লাইনটা বুঝতে পেরেছেন, কোথায় গিয়ে করবেন এটা আমার মনে হয় বুঝতে পেরেছেন। ইজি। ওকে, এখানে ফায়ারওয়াল কনফিগারের কিছু বেসিক ইয়ে আছে, যে কর্পোরেট বেজে যদি আমি বলি যে আমি চাই যে আমার এখানে HTTP অ্যালাউ হবে, SMTP অ্যালাউ হবে, HTTPS অ্যালাউ হবে। সো এটা হচ্ছে যে প্রোটোকল বেস, যদি আপনি এটাকে বন্ধ করতে চান, জাস্ট আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমার ডেস্টিনেশন পোর্টটা, যে কোনটা কোন পোর্টে কাজ করতেছে, এগুলোকে অ্যালাউ করব, আর বাকিগুলোকে ডিসকার্ড করব। দ্যাটস ইট। যে অ্যাড চেইনের ভিতরে আমি নাম লিখে দিতে পারি অথবা ইনপুট দিতে পারি, নো ইস্যু। এই নাম লেখাটা অ্যাকচুয়ালি আমার বোঝার সুবিধাতে কমেন্টেও আমি এটা দিতে পারি অথবা এখানে ইনপুট দিতে পারি, নো ইস্যু। ডেস্টিনেশন পোর্টটা আমার হচ্ছে যে এটা দরকার। ডেস্টিনেশন পোর্ট আসলে আমার সার্ভিসেসটা কোনটাতে কানেক্ট করবে, এই ডেস্টিনেশন পোর্ট দিয়ে আমি প্রোটোকল টিসিপি করতে পারি। সো আমি যদি কোনো একটা ইয়াকে মানে এইখানে দেখেন, ওই অ্যাকসেপ্টের জন্য আমার অ্যাকচুয়ালি অ্যাকশনটা দরকার পড়তেছে না। আপনি যদি ডিরেক্টলি যদি এটা যদি দিয়ে দেন, তাহলে আমার অ্যাকশনটা না দিলেও চলবে। বাট আপনি ডিরেক্টলি কনফিগার করার সময় আপনি এই কমেন্টটা যদি দেন, তাহলে অ্যাকশনটা না দিলেও, অথবা কনফিগার করার সময় বাই ডিফল্ট অ্যাকসেপ্ট হয়, এই কারণে অ্যাপ্লাই ওকে দিলে। সো এখন যদি প্রোটোকল বেস যদি এটা যদি উল্টানুপাতিক ধরেন, তাহলে প্রোটোকল বেস যদি ডিসকার্ড করতে চান, তাহলে অফকোর্স আমার অ্যাকশনটা ড্রপ হবে। যে আমি চাচ্ছি যে 1 2 3 4 এই পোর্টে আমার আনওয়ান্টেড ট্রাফিক আসতেছে অথবা যাচ্ছে, এই পোর্টে আমি এই পোর্টটা বন্ধ করে দিই। অথবা আমি ধরে নিই যে টরেন্ট সার্ভারে কোনো একটা পোর্টকে আমি একটু বন্ধ করে দিই, ঠিক আছে, বন্ধ করে দিলাম। সো পোর্ট ব্লক এবং অ্যালাউ এই জিনিসগুলো এই জায়গা থেকে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যখন ফায়ারওয়াল কনফিগারেশনের জন্য যে রুলস গুলো থাকে বা যেই ব্যাপারগুলো মাথায় রাখতে হয়, সেই ব্যাপারগুলো হচ্ছে যে সবচেয়ে লিজ ভ্যালুটাকে সবার উপরে নিতে হয়। কতগুলো বিষয় একটু চিন্তা করি, সেটা হচ্ছে যে মোর স্পেসিফিক গুলো হচ্ছে উপরে যাবে, আর মাস স্পেসিফিক গুলো হচ্ছে নিচে আসবে। লাইক আমি যদি চিন্তা করি যে আমার HTTP অ্যালাউ হবে আর বাকিগুলো বন্ধ হবে, তাহলে আমি HTTP কে উপরে উঠাবো আর বাকিগুলোকে নিচে রাখবো। সো মোর স্পেসিফিকটা আমি উপরে রাখবো। আর অফকোর্স আপনারা সবাই জানেন অলরেডি যে ফায়ারওয়াল ওয়ার্কস অন সিকোয়েন্স বেস। আপনি এখানে মানে এইখানে যেই নাম্বারটা থাকবে, এই নাম্বারের উপরে অ্যাকচুয়ালি আইপি টেবিলস কাজ করে। সো আইপি টেবিলস যখন দেখবে যে আমরা কিউর ক্ষেত্রে যেটা দেখি, যে আমরা ব্যান্ডউইথ শেপিং করে কিউর মধ্যে আমরা যদি রুলসটাকে এভাবে করে দিই যে 192.168.1.16 আইপিটা 10 MB পাবে, বাকিরা 5 MB পাবে। এখন সেই ক্ষেত্রে রুলসে যদি আমি বলে দিই যে বাকিরা 5 MB, আর নিচে বলে দিই যে 10-16 আইপিটাকে যদি আমি 100 MB দিয়ে দিই, তাহলে কি সে 100 MB পাবে না, সে অ্যাকচুয়ালি 5 MB পাবে। বেসিক্যালি মাসের মধ্যে ওই 16 স্পেসিফিক আইপিটাও পড়ে যায়। তো যার কারণে হয় যে মোর স্পেসিফিক গুলোকে আগে তোলা আর মানে মাস গুলোকে নিচে রাখা, এটা একটা কনসেপ্ট। আর আপনাকে চিন্তা করতে হবে যে আইদার, আমি এতক্ষণ ধরে কথা বলতেছিলাম যে ফায়ারওয়াল নিয়ে যখন বলতেছিলাম যে আমরা জাস্ট একটা সিঙ্গেল পোর্শনেই আমি কিন্তু আমার কমেন্টটা উল্টে যায় বা আমার কনসেপ্টটাই উল্টে যায়। এখন কনসেপ্টটা উল্টানোর ক্ষেত্রে আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে আমি আইদার, যেমন আমি এই যে সাইড ব্লকগুলোকে করতেছি, আমি যেটা করলাম যে এই সাইডগুলো বাদ দিয়ে বাকি সবগুলো ড্রপ, তাহলে তো এটা আমার উল্টাও করতে পারতাম, আমি যে সবগুলো অন শুধু এগুলো ড্রপ, সেটাও করতে পারতাম। তাহলে সেটা মানে কনসেপচুয়াল ম্যাটার। আমি যদি আগে একসেপ্ট করে যদি বাকিটা ড্রপ করি, তাহলে তার জন্য ফায়ারওয়ালের জন্য প্রসেসে সুবিধা হয় যে সে ম্যাচ করায়। ফায়ারওয়াল সবসময় মাথায় রাখবেন যে যত কম রাখা যায়, মোর স্পেসিফিক করবেন সেটা ঠিক আছে। ইন্ডিভিজুয়াল ফায়ারওয়াল যদি করেন আপনি,
মাসকে চিন্তা করবেন, মাস মনি মানে নাম ওভারঅলটা নাম কি জানে। দাঁড়াচ্ছে, মানে ম্যাক্সিমামটা কি ম্যাক চাচ্ছে ওয়েস সেটা প্রথমে আগে মনি। খেয়াল করে নেবেন। ম্যাক্সিমামটা যখন আপনার বের হয়ে যাবে তখন মিনিমাম কনসেপ্টটার উপরে ফায়ারওয়ালটা ক্রিয়েট করেন, আর ম্যাক্সিমামটা আইদার ড্রপ করেন অর অ্যাকসেপ্ট করেন, দ্যাটস ইট। আমার তো ভালো যদি ওখানে ইন্ডিভিজুয়াল আবার ফায়ারওয়াল যদি যুক্তি রয়েছে ক্রিয়েট ব্যক্তি করেন তাহলে ফায়ারওয়াল যেটা যে করে হচ্ছে যে যখন তোমরা কোনো এই করো traffic আসে সে করো করো প্রত্যেকটা কোনো লাইন সমস্যা চেক নেই। করে। মানে তাহলে যদি আপনার সমস্যা নেই কিছু এইখানে যদি এই একটা ফিল্টার না রুলসের যদি 50টা ফায়ারওয়াল ঠিক যদি আছে না? থাকে তাহলে আপনার সিপিইউ কনজাম্পশন প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তো সেটা আপনার জন্য পারফরমেন্সের জন্য কিন্তু বড় ধরনের একটা থ্রেট। সো এই থ্রেট ক্যালকুলেশনের জন্য আপনাকে যেটা করতে হবে সবচেয়ে সিম্পলেস্ট ফায়ারওয়াল এবং কম লাইনে। সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু ডু। জাস্ট ফায়ারওয়ালে এই জায়গাটাতে মাথায় রাখতে হবে। সো আমি যদি এই পোর্টগুলো যেগুলো বলা আছে এগুলো অ্যালাউড আছে, বাকি সবগুলো ড্রপ, এটা যদি উল্টায় বাকি সবগুলো অ্যাকসেপ্ট, তাহলে শুধু এই পোর্টগুলো ড্রপ, তাহলে এই জায়গাগুলো এইখানেও কিন্তু মোর স্পেসিফিকটা আমি উপরে দিব। উপরে দিলে যেটা হবে উপরের গুলোকে ড্রপ করে দিব আর নিচেরটাতে শুধু অ্যাকসেপ্টের জায়গায় ড্রপের জায়গায় অ্যাকসেপ্ট দিয়ে দেব। তাহলে ওগুলো যখন কোনো পোর্ট লাইক 995 থেকে আসবে, আমি 995টা এখানে বলা আছে হচ্ছে যে এই লাইনে, তার মানে পঞ্চম লাইনে এসে যখন দেখবে যে 995 তো এখানে ড্রপ করা আছে, তাহলে পরের লাইনে আর চেক করবে না। সো ফায়ারওয়াল এইভাবে কাজ করে যে আনটিল ম্যাচ, যদি ম্যাচ না করে তাহলে সে কিন্তু পাস হয়ে যায়, আর যদি কোনো লাইনে যদি তার রুলসে যদি ম্যাচ হয়ে যায় তাহলে সে ওই জায়গাটাতে আটকায়। মানে ফায়ারওয়াল যেভাবে কাজ করে, তাহলে সে যদি পাস হয়ে যায় তাহলে তো নরমালি ফায়ারওয়াল থাকা না থাকা একই কথা। সো 5 নাম্বার লাইনে এসে যখন সে দেখবে যে এখানে ড্রপ, তাহলে পরের লাইনগুলো আর চেক করবে না। যদি আমি বলি যে এখানে একটা পোর্ট 1 2 3 4 5 যদি একটা পোর্ট বলি, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আসার পর এই পর্যন্ত আসলো, সে 1 2 3 4 5 পেল না। কিন্তু আবার এখানে যখন আসলো, এখানে বলা আছে যে এখানে আসলে সবগুলোই অ্যাকসেপ্ট, তাহলে অ্যাকচুয়ালি সে অ্যাকসেপ্টেড। কিন্তু অ্যাকসেপ্টটা যদি আমি আসলে নিচে রাখি, উপরে যদি কোনো নামাজের রুলসে জন্য যদি রেডি ম্যাচ হইতে না হবে, করে, রেডি হইতে then সময় এটা লাগবে সেটা অ্যাকসেপ্টটা লেখো, নিচে ঠিক রাখা আছে? না রাখা একই নামাজের কথা। জন্য বিকজ রেডি হইতে হবে এই প্লাস লাইনের মধ্যে যদি নামাজ সে পড়তে যদি হবে। 1 2 3 4 5টা যদি প্লাস আর আরো কোডটা ম্যাচ ব্যাপার আছে। না করে থাকে, বাই ডিফল্ট সে অন। তো যার কারণে অ্যালাউডটা আমি অ্যাকসেপ্টটা শুরুর দিকে রাখবো, মোর স্পেসিফিকটা শুরুর দিকে রাখবো, মাসটা নিচের দিকে রাখবো, ড্রপটা নিচে রাখার চেষ্টা করবো। আর অবশ্যই লাইনটা মানে ফায়ারওয়ালের যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা সিকোয়েন্স বেস রাখবো এবং এটা ফ্লো চার্ট অনুযায়ী রাখবো, সিকোয়েন্স অনুযায়ী। ঠিক আছে? সো এটা মাথায় রাখবো। সো নেক্সটে যাচ্ছি। This is what the layer 7 protocol. Layer 7 protocol is one of the strongest protocol to block your sites অথবা সাইটস গুলো কারকে মূলত। সো এটা কর্পোরেটের জন্য খুবই ক্রুশাল। এখানে একটা সিনট্যাক্স দেওয়া আছে, জাস্ট লেয়ার 7 এ গিয়ে উপরে নামটা লিখে প্লাসে গিয়ে এখানে এই সিনট্যাক্স অনুযায়ী লিখতে হবে আপনাকে। অ্যাকচুয়ালি ডটের জায়গায় ডট দিতে হবে, উপরে এই প্লাস দিতে হবে, এই ব্র্যাকেটের ভিতরে ডোমেনের নামটা ডট, এরপরে সো এই সিনট্যাক্সটা আপনাকে অ্যাকচুয়ালি মেইনটেইন আমরা ধর আর কেউ নাই। যদি লেয়ার 7 এ গিয়ে যদি এরকম কোনো একটা সিনট্যাক্স নিয়ে দেন এগেইন এখানে কাজ আছে, দেন এগেইন এখানে নামাজ পড়তে হবে ভাই একটু তাড়াতাড়ি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে নিশ্চয়ই, রাইট? ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ দাদা যাচ্ছে, কিন্তু একটু দ্রুত শেষ করতে হবে, নামাজের জন্য সবাই প্রিপেয়ার হবে আর কি। রাইট। এরকম যদি আমি একটা ডোমেইন দিই, স্টার্ট করি, ধরেন সে ফর এক্সাম্পল এরকম যদি আমি একটা দিই, এখন এখানে ফেসবুকটা আমি এখানে দিলাম, তো এখন এখানেও অ্যাড্রেস লিস্টের একটা ব্যাপার আছে। আমি কি বলবো, ফিল্টারসে আমি চাচ্ছি যে এখানে অ্যাডভান্স লেয়ার 7 প্রোটোকলকে আমি কল করলাম। দেখেন লেয়ার 7 প্রোটোকলকে কল করলে এখানে আমি লেটস সে ফর এক্সাম্পল এটাকে ড্রপ করলাম। ড্রপ করলে আমি আইদার এইটা দেওয়া মানে কিন্তু উল্টানো যাচ্ছে, মানে ফেসবুকটা ড্রপ হবে না, বাকিগুলো ড্রপ, মানে কনসেপ্টটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দিস ইজ হোয়াট মেজার। এখন এখানে দেখেন অ্যাড্রেস লিস্টের ব্যাপার আছে, কাকে ব্লক করব, কাকে ব্লক করব না। এখন এই অ্যালাউড লিস্টটা যেটা আমি এখানে দিচ্ছি, তার মানে অ্যালাউড লিস্ট ড্রপ, এখানে কিন্তু উল্টাই হয় যে অ্যালাউড লিস্টটা নট দিলে তার মানে এই অ্যালাউড লিস্টটা বাদে বাকি সবগুলোই ড্রপ। সো এটা
সো এইখানে হচ্ছে যে একটু ফ্যাক্টর আছে। সো আপনার মাস্ট যেটা হয় সেটা করবেন, মাইনরটা ফায়ারওয়ালে ইয়ে ওকে। আমার মনে হয় আমি শেষের দিকে চলে আসছি, একদম টেইল এন্ডে আসছি। খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, আচ্ছা এটাই বলা আছে। ওকে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে মানে অনেক সময় হয় যে কর্পোরেটে মানে কিছু কিছু লোক প্রচুর পরিমাণে ডাউনলোড দেয়, ঠিক আছে। সো এখন ডাউনলোড দেয়, দেখাও সম্ভব না। অনেক সময় হয় কি যে আমরা তো এখন বেশি মোবাইলে ইউজ করে থাকি, কি হয় যে ডাউনলোড দিয়ে পকেটের ভিতরে ঢুকে রাখলাম, এখন কার এখান থেকে ডাউনলোড হচ্ছে একমাত্র সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বলতে পারবে যে অমুক আইপি থেকে হচ্ছে। আচ্ছা অমুক আইপিটা কোন ফোনের, এটা যদি ডাইনামিক্যালি থাকে এবং আপনি যদি এটাকে যদি নেমিং যদি, যেমন এখানে অনেকেই পার্টিসিপেন্ট আছে রেডমি নামে আছে, গ্যালাক্সি নামে আছে, এখন ওনার নাম তো রেডমি না, ওনার নাম তো গ্যালাক্সি না, তাহলে এখন ওনার নামটা কিভাবে বুঝবো, মানে এই টাইপের একটা ইস্যু থাকতে পারে। এনিওয়ে এটারও কিছু মেজার আছে, বাট এখানে একটা সুন্দর একটা সলিউশন হচ্ছে এরকম যে আপনি ওদেরকে টাইমিং করে দিতে পারবেন যে এত ঘন্টা পরে অটোমেটিক্যালি টাইম আউট হয়ে যাবে, ঠিক আছে, মানে ডাউনলোডের সেশন টাইম আউট হয়ে যাবে। অথবা আপনি এখানে মেজার করে রাখতে পারেন যে কেউ যদি এত এমবির বেশি যদি কেউ যদি ডাউনলোডে যায়, তাহলে সেক্ষেত্রে তার জন্য সময় থাকবে 1 ঘন্টা অথবা 30 মিনিট অথবা 2 ঘন্টা। আফটার এ সার্টেন টাইম তাহলে তার সেশনটা ড্রপ হয়ে যাবে। তাহলে সেটা আসলে তার জন্য সেও বুঝলো না, মানে সে না বুঝলে তখন কি করবে, আইটি কে কমপ্লেইন করবে। আইটি কে কমপ্লেইন করলে বলবে যে ভাই আপনি ডাউনলোড করতে গেছিলেন। অবশ্যই বেসিক্যালি আইটি তো এটাতে রুল দিয়ে রাখছে যে সে ডাউনলোড করতে গেছিল বলে ইয়ে করছে। বাট এই জায়গায়ও আপনি কিছু মেকানিজম সেট করতে পারবেন। মেকানিজম সেট বেসিক্যালি হচ্ছে এখন এমডি ডাউনলোড দিলে তো আর আসলে এমডি কে মিটিগেট করা যাবে না, তো এরকম একটা ব্যাপার আর কি। ওই জায়গায় আরো কিছু পলিসি আসবে। এখানে যেটা হচ্ছে যে অ্যাড ড্রপ করবে চেইন, আমি একটা নাম দিলাম, ওটার আগে তোমরা রেডি হয়ে কমেন্টটাই দিলাম ডেস্টিনেশন অ্যাড্রেস টাইপ অ্যানসার আছে সেখানে সোর্স অ্যাড্রেস মিনিট, লিস্ট, মানে 10 মিনিট। যারা ডাউনলোড করবে তারা কিন্তু তারপরে আলটিমেটলি না অ্যাড্রেস কুইজ লিস্টে প্রশ্ন দেবো না, ডাইনামিক্যালি মানে দেওয়ার কথা না। চলে আসবে। আপনার এখানে একটা অপশন হচ্ছে যে সোর্স অ্যাড্রেস লিস্ট, সরি আমি একটা জিনিস বলে বলেছি, কেমন বলবা অল পয়েন্টে ভাই কুইজ দিয়ে দেন, কুইজ আমি দিয়ে দেখি এই যে কোর্সে নাই পড়ছে। এখানে একটা অপশন আছে দেখেন, এই যে অ্যাড সোর্স টু অ্যাড্রেস লিস্ট অথবা অ্যাড ডেস্টিনেশন টু অ্যাড্রেস লিস্ট। আপনি যদি এটাকে স্পেসিফাই করতে চান যে সোর্স থেকে কারা ওইখানে যাচ্ছে, মানে স্পেসিফিক করে বললেন যে কারা ওইখানে যাচ্ছে তাদেরকে অ্যাড্রেস লিস্টে ঢুকাই দাও। অ্যাড্রেস লিস্টে ঢুকাই দিলে তখন কি হবে যে এই অ্যাড্রেস লিস্টে কিছু আসবে বাম দিকে ডি করে আসবে, ডাইনামিক অ্যাড্রেস লিস্ট, ঠিক আছে। সো দ্যাট আপনি বুঝতে পারবেন যে এই অ্যাড্রেস লিস্টের লোকজনগুলো ওইখানে যাচ্ছে। সো দিস ইজ আ মেজার, আমি জাস্ট একটু বলে রাখলাম। সো এটার একটা পারপাস আপনারা সুবিধা নিতে পারবেন। ওকে, এখানে যেটা আছে যে সোর্স অ্যাড্রেস লিস্টে হ্যাভি ডাউনলোডার নামে কিছু আইপি গুলোকে আপনি চিহ্নিত করবেন। এই আইপি গুলো যেটা হবে যে এখানে যেটা বলা আছে নিচে দেখেন কানেকশন বাইটসে এটা অবশ্যই বাইটসে দেওয়া আছে 20। তার মানে এখানে আপনি যেই ভ্যালুটা দিবেন এই ভ্যালু এখন এখানে দেওয়া আছে 26, তার মানে এটা 26 এমবি থেকে পরে যে জিরোটা আছে এটা ইনফিনিটি। তার মানে এখানে বলা হচ্ছে যে মিনিমাম 26 এমবি, তার মানে ম্যাক্সিমাম ইনফিনিটি। তার মানে 26 এমবির উপরে যারা যাবে তারা অলরেডি এই রুলস এর মধ্যে পড়ে যাবে এবং তার টাইম আউটটা হবে 2 ঘন্টা, 9 মিনিট আছে, ঠিক 9 আছে। মিনিট এই যদি দেখেন না যায় তাহলে অ্যাড অ্যাকশন অ্যাড টু সোর্স অ্যাড্রেস লিস্ট মানে হচ্ছে যে এই নামে এই হেভি ডাউনলোডার্স নামে অ্যাড্রেস লিস্টে অ্যাড হয়ে যাবে যারা এই 26 এমবির উপরে ডাউনলোড করবে, তারা ডাইনামিক্যালি ওখানে অ্যাড হয়ে যাবে এবং টাইম আউট হচ্ছে 2 আওয়ার্স, ঠিক আছে। সো এটা যদি বলে দেন আপনি, যেটা আসবে এখানে যে এই যে মানে এখানে ওয়ান ইন্টারফেসকে এক্সক্লুড করা হয়েছে, তার মানে হচ্ছে যে ওয়ান ইন্টারফেস দিয়ে বের হবে, ঠিক আছে। এই সরি আসবে, যার কারণে ওয়ান ইন্টারফেসের সাথে কানেক্টেড আছে ওটাকে বাইন্ড করা হয়নি, ডাউন সাইডকে বাইন্ড করা হয়েছে। এইখান থেকে ইনফিনিটি পর্যন্ত টাইম আউট 2 ঘন্টা। আমি যদি এখানে দেখি দেখেন হেভি ডাউনলোডার্স নামে অ্যাড্রেস হয়েছে, যারা যারা ডাউনলোড করছে তারা
26 এমবির উপরে যারা গেছে এখানে অলরেডি আইপিটা চলে আসছে এবং কখন ডাউনলোড স্টার্ট করছে তাদের টাইম আউটটা এখানে দেওয়া আছে যে এতক্ষণ পরে তাদের সেশনটা ডাউন হয়ে যাবে। সো দিস ইজ হোয়াট ইউ ক্যান এনহ্যান্স ইওর ব্যান্ডউইথ সেগমেন্ট পোরশনস। ঠিক আছে, সো এই জায়গায় আরো কিছু টিউনিং করার আছে, কারণ প্রায়োরিটাইজ দেওয়ার ব্যাপার আছে। সো কাদেরকে প্রায়োরিটি দিবেন কাদেরকে প্রায়োরিটি দিবেন না এই ব্যাপারটা। সেটা আপনি জানেন। So I think I am done. Thank you very much for your kind attention. আপনারা এই সময়ে আসলে Thank এত you, মনোযোগ ভাইয়া। দিয়ে করেছেন এজন্য। সো এখন আমি কোয়েশ্চেন নিব, তো যদি আমার কোয়েশ্চেন question থাকে তা হ্যাঁ 1 বাই 1 করেন, বাকিরা একটু মিউট করে রাখেন প্লিজ। ভাই একটা কোশ্চেন আছে বলবো? জি প্লিজ প্লিজ। ভাই ডিএনএস এ যেটা বলছেন যে আপনার 53 যে ট্রাফিকটা আনওয়ান্টেড যেগুলো এটা ব্লক করার জন্য, তো আমি যখন ইনপুট চেইন ব্যবহার করব তখন তো আমার ডিরেকশন বোঝাচ্ছে বাইরে থেকে যখন আসবে, আর ফরওয়ার্ড দিলে বোঝাচ্ছে যে আমার আউটার হয়ে যেটা বেরোচ্ছে। আর যখন আমি কোনো চেইন ব্যবহার করলাম না, আপনি এটা নাম ব্যবহার করছেন, তখন এটা কি দাঁড়াবে, মানে রেজাল্টটা কি আসবে আউটপুটটা? মানে এই চেইনটা যখন আপনি ইউজ মানে এই যে নামটা যখন ইউজ দিয়ে করতেছেন, ঠিক আছে, এই ধরেন আমি পিছনে যাই, যাই, নামাজ পড়ি। এটা তো প্রি রাউটিং দেওয়া আছে। ডিএনএস এর ওইটা যেটা ব্লক করেছিলাম সিকিউরিটির জন্য।